আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি ওয়ান শট ফিজিক্স ফার্স্ট পেপার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের দ্বিতীয় পর্বে। সো আজকের পর্ব থেকেও কিন্তু আসলে একটি সিকিউ কমন থাকবে। তোমরা জানো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটিতে তিনটি টাইপ আছে, যেখানে তিনটি টাইপ থেকেই আমাদের এইচএসসি পরীক্ষাতে প্রশ্ন আসে। সো কারো কারো বোর্ডে আজকের টাইপ থেকে প্রশ্ন চলে আসবে। সো আমরা চলো খুব সুন্দরভাবে বেসিক যতটুকু জিনিস তোমার জানা দরকার, এখানে যা যা ইনফরমেশন তোমার জানা দরকার সেগুলো আমরা জেনে ফেলি এবং তারপরে খুব সহজেই গুছিয়ে সিকিউগুলো করে ফেলি, যে সিকিউগুলো এখান থেকে কিভাবে আসবে। তো সেই সবগুলো টাইপ আমরা গুছিয়ে দেখে ফেলবো। তারপরে তুমি একটু নিজে প্র্যাকটিস করলে দেখবে এখান থেকে খুব সহজেই উত্তর করতে পারবে। তো চলো আমরা সরাসরি শুরু করতেছি আমাদের আজকের পর্বটি। এবং আজকের পর্বটির নাম হচ্ছে গ্যাসের গতিশক্তি এবং সিআরএমএস। এই দ্বিতীয় টাইপের এইখান থেকে শুরুতেই তুমি দেখবা যে তোমার এই পার্টে গ্যাসের মৌলিক স্বীকার্য নামে একটি টপিক আছে, যেখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে। আমি একটু লিখে দিচ্ছি, এটা তোমরা একটু খাতায় লিখে রাখো। এইখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে। সো গ্যাসের মৌলিক স্বীকার্য কি, যে গ্যাস সম্পর্কে বিজ্ঞানীরা গ্যাসের গতিতত্ত্ব এইটা পর্যালোচনা করার সময় গ্যাস সম্পর্কে বেশ কিছু তথ্য বা গ্যাস সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তারা শুরুতেই বিশ্বাস করে নিয়েছিল যে হ্যাঁ, গ্যাসগুলা আদর্শ গ্যাসগুলা এরকম হবে। সো ওইগুলাই কিন্তু এখানে পয়েন্ট আউট করা আছে। আমরা একবার এখান থেকে রিডিং পড়বো, যেন এমসিকিউ আসলে আমরা খুব এখান থেকে খুব সহজে দিতে পারি। তবে আমি দুইটা কথা তোমাদের একটু বলে দিচ্ছি, মনে রাখবা যে এই আদর্শ গ্যাসের অর্থাৎ এই গ্যাসের মৌলিক স্বীকার্যের মধ্যে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে গ্যাসের যে অণুগুলো আছে এদের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। আদর্শ গ্যাসের দুইটা অণুর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, এই একটা ইনফরমেশন। এবং আদর্শ গ্যাসের আয়তন বা এই গ্যাসের আয়তন খুবই নগণ্য বলে তারা ধরে নেয়, যে এদের পুরো পাত্রের তুলনায় এই গ্যাসের আয়তন খুবই নগণ্য। এছাড়াও দেখো আরও অনেকগুলো ইনফরমেশন আছে। সো আমরা একবার একটু চোখ বুলাই নিব এখান থেকে, এমসিকিউতে আসলে যেন আমরা দিতে পারি। সো এখানে এইগুলোর পাশাপাশি দেখো এখানে আরও কয়েকটা আছে, একবার পড়ে নিব, অনেক বেশি কাজে লাগবে। আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, যখনই আদর্শ গ্যাসের কথা আমরা বলি, আদর্শ গ্যাস তো একটা কাল্পনিক ধারণা। সো আমাদের চারপাশে যে সকল গ্যাসগুলো রয়েছে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, সবই কিন্তু আসলে বাস্তব গ্যাস। সো আমরা কিন্তু ইতিমধ্যেই এই আদর্শ গ্যাসের সমীকরণ সম্পর্কে জেনেছি। যেমন আদর্শ গ্যাসের সমীকরণ আমাদের কী ছিল এখানে, যে পিভি ইকুয়াল টু ছিল হচ্ছে এনআরটি। সো আদর্শ গ্যাস তারাই যারা হচ্ছে এই পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, বা সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস বা চাপীয় যত সূত্র আছে সবগুলো সূত্র মেনে চলে। কিন্তু বাস্তবে আমরা যে গ্যাসগুলো দেখতে পাচ্ছি অক্সিজেন, নাইট্রোজেন, তারা কিন্তু সকল তাপমাত্রা ও চাপে এই সকল সূত্রগুলো মেনে চলে না, তবে তারা আসলে বাস্তব গ্যাস। সো এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে আসলে মেন দুইটা যেই জায়গায় চেঞ্জ আসছে সেটা হচ্ছে বিজ্ঞানীরা যেটা মৌলিক স্বীকার্যের মধ্যে ধরে নিয়েছিল যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তবে দেখা যায় ইয়েস, এই গ্যাসের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে। সো এই আকর্ষণ বল যে কাজ করে, তাহলে দেখা যায় চাপের মধ্যে একটা পার্থক্য আসে। সো এই চাপের পার্থক্য যদি আমরা একটু সংশোধন করি, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা পাওয়া যাবে। এবং সেই সমীকরণটা হয় হচ্ছে এরকম, যে পি, আমি এখানে লিখে দিচ্ছি এরকম করে, দেখো যে পি, আমরা জানতাম যে আদর্শ গ্যাসের চাপ হচ্ছে পি পাত্রের দেওয়ালে চাপ। দেখা যায় পাত্রের দেওয়ালে চাপটা এখানে শুধু পি না, এখানে আরও একটু জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কোয়ার। সো চাপটা একটু সংশোধিত হয়। সো চাপের সূত্র তখন এরকম হয়ে যায়, চাপের পরিমাণটা। এবং ভি আমরা লিখতাম হচ্ছে আমাদের হচ্ছে আয়তন, পি ভি সমান এনআরটি। সো ভিটাও এখানে চেঞ্জ হয়, ভি এর থেকে একটু জিনিস বিয়োগ হয়ে যায়, ভি মাইনাস এন বি। আমরা আদর্শ গ্যাসের বেলায় যেটা ধরে নিয়েছিলাম যে আদর্শ গ্যাসের আয়তন খুবই নগণ্য, হ্যাঁ এদের আয়তন খুবই নগণ্য, কিন্তু বাস্তবে আমরা যখন এই গ্যাসগুলো নিয়ে কাজ করতেছি তখন দেখি যে না, এই গ্যাসের আয়তন কিছু হলেও আছে। সো এরা তখন কিছু আয়তন দখল করে। হ্যাঁ, সো আমরা আগে ধরে নিতাম যে গ্যাস আসলে কোনো আয়তনই দখল করে না, প্রায় নগণ্য। সো কিন্তু দেখা যায় কিছু আয়তন দখল করে। সো এখানে আয়তনের মধ্যে একটা সংশোধন আনতে হয় বাস্তব গ্যাসের ক্ষেত্রে। সো পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, আর ইন্টু কি ভি মাইনাস এন বি, আর ইকুয়াল টু কী হবে, সেম আগের মতো যেটা আমাদের ছিল এখানে, যে এন আর টি। সো এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণ, এবং ওইটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণ, বাস্তব গ্যাস সমীকরণ। এবং এই সমীকরণটাকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে যে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা কিন্তু বলি। সো বাস্তব গ্যাস
বাস্তব গ্যাসের জন্য হচ্ছে সমীকরণটা, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে। সো কাজে লাগতে পারে, একটু মাথায় রাখবো এখান থেকে। সো আমরা এখান থেকে ছোটো করে এই একটা ইনফরমেশন জেনে রাখলাম যে হচ্ছে এটা কি, যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ কিন্তু এটাকে বলে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, বা হচ্ছে আমরা বলতে পারি বাস্তব গ্যাস সমীকরণ। সো ফাইন, আমরা এই জিনিসটা একটু বুঝতে পারলাম, এখান থেকে ছোট্ট একটা ইনফরমেশন জেনে রাখলাম। সেটা আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ছিল, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই জিনিসটা আসলে আমাদের ছিল। ওকে ফাইন, এটা আমরা বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই, এটা আমরা সামনে আরও কাজ করব। এবং যদি কখনো পরীক্ষাতে খ নাম্বার চলে আসে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, তখনও তুমি যেন দিতে পারো। সো এখানে দেখো সুন্দর করে একটু পয়েন্ট আউট করা আছে। সো তুমি একবার এখান থেকে দেখতে পারো আদর্শ আর বাস্তব গ্যাস, যদিও তোমার মোটামুটি জানা, তারপরে একবার তুমি এখান থেকে দেখে নাও আদর্শ আর বাস্তব গ্যাসের পার্থক্যটা। এবং দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন অলরেডি তোমরা এটা জানছো, তারপরে আমি আরেকবার একটু হাইলাইট করে দিচ্ছি যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে সকল বাস্তব গ্যাসই আদর্শের ন্যায় আচরণ করে। এটা শর্ত যে কখন এই যে বাস্তব গ্যাসগুলো, আমরা জানি সকল তাপমাত্রা ও চাপে কিন্তু এই অক্সিজেন, নাইট্রোজেন এরা কিন্তু সমীকরণগুলো মেনে চলে না, কিন্তু এই গ্যাসগুলাই, এই বাস্তব যে গ্যাসগুলো অক্সিজেন, নাইট্রোজেন, এগুলাই যদি আমরা উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে নিই, তো দেখা যাবে এরা যে মোটামুটি কার মতো আচরণ করতেছে, আদর্শ গ্যাসের যেই ছিল আদর্শ গ্যাসের মতো আচরণ করা শুরু করে। সেই ইনফরমেশনটা মনে রাখতে হবে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে এই ঘটনাটা ঘটে। এবং নিম্ন তাপমাত্রার উচ্চ চাপ এখানে উল্টা, দেখো এটা কি, যে আমাদের হচ্ছে এখানে জাস্ট উল্টা একটু, যে কখন যে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে, তখন কি হয়, নিম্ন তাপমাত্রার উচ্চ চাপে সকল আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে, সবাই বাস্তবের মতো আচরণ করবে। সো এই দুইটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, কিসের জন্য, এমসিকিউর জন্য। আবারও বলে দিচ্ছি, এই দুইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সো এটা তোমাকে একটু মাথায় রাখতে হচ্ছে, যেটা আমরা এখান থেকে একইভাবে মাথায় রাখবো। হ্যাঁ, এটাও, এই ইনফরমেশনটাও, এই দুইটাই আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, পরীক্ষায় কারো না কারো বোর্ডে কিন্তু চলেই আসবে এটা। এরপরে আমরা সরাসরি গ্যাসের গতিতত্ত্বের মধ্যে চলে যাই। গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রগুলো ছিল, এবং সেখান থেকে আমরা গ্যাসের বিশেষ করে গতিশক্তি এবং সিআরবিএস এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব এখন। সো সাপোজ একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস এখানে আছে। সো কিছু পরিমাণ গ্যাস এখানে আছে এবং গ্যাসের এই অণুগুলা কি র্যান্ডমলি ছোড়াছড়ি করতেছে, তাই না? সো র্যান্ডমলি তারা এরকম ছোড়াছড়ি করতেছে, এবং ছোড়াছড়ি করার সময় এরা পাত্রের দেওয়ালে গিয়ে যে আঘাতটা করতেছে, যে চাপ দিচ্ছে, সো এই চাপটাই হচ্ছে আমরা ধরে নিই কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে মোট চাপ। সো আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ বলতে আমরা এটাই বুঝবো যে গ্যাস কর্তৃক পাত্রের দেওয়ালে যে চাপটা, এবং সেই চাপটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা এই চাপটা পাবো যে এন মোল গ্যাস যদি থাকে এখানে, হ্যাঁ, যদি এন মোল গ্যাস থাকে বা এন সংখ্যক গ্যাসের পরমাণু থাকে, তাহলে সেক্ষেত্রে এরা পাত্রের দেওয়ালে কতটুকু চাপ দেবে। সো সেই চাপটা হবে হচ্ছে এরকম, পি ইকুয়াল টু এরকম 1/3V, আর সাথে আসবে হচ্ছে এরকম যে এম এন সি স্কোয়ার বার, যেখানে আমি ধরে নিলাম এখানে এন সংখ্যক, এখানে কি আছে আমাদের, যে এন সংখ্যক গ্যাসের অণু আছে, এন সংখ্যক গ্যাসের অণু আছে, এবং যার প্রত্যেকটার ভর হচ্ছে কত, প্রত্যেকটার ভর হচ্ছে এম। সো এম ভরের এন সংখ্যক গ্যাসের অণু আছে, এরা সরাসরি করার সময় পাত্রের দেওয়ালে যখন আঘাত করবে, তখন যে চাপ সৃষ্টি হচ্ছে সেটা কত, যে পি ইকুয়াল টু 1/3V mnc স্কোয়ার। এবং এই সি স্কোয়ারটা কি, তো সি স্কোয়ার বার এটা আমরা সামনে শিখবো, যে হচ্ছে গড় বর্গবেগ। কারণ এখানে দেখো এই অণুগুলো তো স্থির না, সবাই র্যান্ডমলি এরকম বিভিন্ন বেগে সরাসরি করতেছে। সো এখানে এক একজনের বেগে এক এক রকম, তো সেখান থেকে আমরা গড় বেগ বের করি, বা সেখান থেকে আমরা গড় বর্গবেগও কিন্তু বের করি। তো এটা আমরা একটু পরেই দেখবো। তুমি এই ইনফরমেশনটা আপাতত মনে রাখো, যে যখন দুই এন সংখ্যক গ্যাস একটা পাত্রের মধ্যে থাকে নির্দিষ্ট আয়তনে, তাহলে এখানে কি পরিমাণে চাপ সৃষ্টি হবে পাত্রের দেওয়ালে, সেটা হচ্ছে কি পি ইকুয়াল টু 1/3V mnc স্কোয়ার। সো এটা আমরা এখান থেকে মাথায় রাখবো, 1/3V mnc স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু গ্যাসের গতিশক্তি, সিআরএমএস সব কিছু নিয়ে আসতে পারি। সো আমরা এখান থেকে একটু আনার চেষ্টা করে আসো। সো এটা আমাদের মেইন জিনিস, এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি, এই লাইনটা থেকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখো, আমরা সমস্ত সূত্রগুলো নিয়ে আসবো, আমরা সূত্রগুলো একটু নিয়ে আসি, তারপর নোটও করে দেবো। সো দেখো আমরা এখানে জানতাম কি, আমরা এখানে জানতাম হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে 1/3V, সাথে আমাদের কি আছে এম, ও এমটা এরকম না, কি আছে দেখো এম, ছোট হাতের এম, সাথে হচ্ছে এন সংখ্যক অণু, আর হচ্ছে সি স্কোয়ার বার। এবার তুমি দেখো একটু এখান থেকে আমি বের করতে যাচ্ছি, কি বের করবো প্রথমত, আমরা আসলে এখান থেকে গতিশক্তি বের করি। গতিশক্তি কত হবে, সো এম এন মানে কি, একটা অণুর ভর হচ্ছে এম, আর
এন সংখ্যক অণু, তাহলে এন সংখ্যক অণুর ভর না, এখানে এম এন মানে কি এন সংখ্যক অণুর ভর। আমরা ধরে নিলাম এখানে যে এন সংখ্যক অণুর যে ভর এটাকে আমরা নাম দিলাম আমরা হচ্ছে এরকম যে একটা অণুর ভর হচ্ছে এম, তাহলে এন সংখ্যক অণুর ভর কি হবে এম এন, আর ওটাকে আমরা একত্রে নাম দিলাম যে ক্যাপিটাল এম। সো এখান থেকে আমরা লিখতে পারবো এই ভিটা এদিকে চলে আসলো, সাপোজ আমি লিখে নিলাম এদিকে পিভি, এখানে থাকলো হচ্ছে 1/3 এম এন এর পরিবর্তে লিখলাম হচ্ছে আমরা এম এম আর হচ্ছে কত এখানে সি স্কোয়ার বার, এখানে এটা থাকলো আমাদের। এবার তুমি দেখো গতিশক্তি চাচ্ছ, সো গতিশক্তি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এই সি বলতে এখানে বেগ কিন্তু গড় বর্গ বেগ, হ্যাঁ এই সিটা কি লিখে রাখি সেটাও আমরা এই সি স্কোয়ারটা আমাদের কি যে গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ। সো এখানে আমাদের কি আছে গড় বর্গ বেগ, হ্যাঁ এটাকে আমরা গড় বর্গ বেগ বলতেছি বেগ। সো খেয়াল করো এখানে বর্গ আছে বেগের। সো আমি এই যদি গতিশক্তি লিখতে চাই তাহলে এখানে কি করবো আমরা, এখানে দেখো তো যে আমাদের এখানে গতিশক্তি এখানে 1/3 আছে থাকুক, গতিশক্তি লিখতে হলে আমাকে অবশ্যই লিখতে হবে এরকমভাবে যে হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এখানে এম আছে আর এখানে দেখো ভি স্কোয়ার মানে বেগের স্কোয়ারও কিন্তু আছে, কিন্তু আমি তো এখানে একটা বিটলামি করছি হাফ লিখছি, কিন্তু আমাদের এই নিচের এই টুটা কিন্তু কোথাও ছিল না। সো আমাকে জিনিসটা ব্যালেন্স করার জন্য দেখো আমি একটা অপরাধ করছি, টু জোর করে লিখে ফেলছি। সো এই টুটাকে আমি ব্যালেন্স করে দিলাম। সো দেখো এই যে দুইটা টু, সো এই দুইটা সবুজ টু কাটাকাটি হয়ে যাবে, তাহলে আগের মতো 1/3 এম সি স্কোয়ার পাই যাবো আমরা। ভালো কথা। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি সেটাও তুমি খেয়াল করো, এখানে আমি এখান থেকে লিখে দিই 2/3 আছে, 2/3 থাকুক, এই পুরোটুকু জিনিসকে আমরা একসাথে কি বলতে পারতেছি হাফ এম ভি স্কোয়ার মানে গতিশক্তি বলতে পারতেছি আমরা এখানে গতিশক্তি। সো ইকে আর এখানে আমরা পাচ্ছিলাম কত পিভি ছিল আমাদের এখানে। সো আগের মতোই পিভি থাকবে আমাদের এখানে, পিভি থাকবে। সো এখানে পিভি। সো গতিশক্তি যদি আমরা এখান থেকে একটু বুদ্ধি করে লিখি তাহলে কি আসবে, এই 3টা এদিকে চলে আসবে, তাহলে আসবে হচ্ছে 3/2 আর সাথে থাকতেছে পিভি। তার মানে এটাই কিন্তু হচ্ছে আমাদের গতিশক্তি, এটাই কিন্তু হচ্ছে আমাদের গতিশক্তি। তো এখান থেকে আমরা এই জিনিসটা একটু মনে রাখতে পারি যে গতিশক্তি যখন বের করতে দিবে তখন আমরা বের করবো কিভাবে 3/2 পিভি। এখানে পি হচ্ছে চাপ, এই যে পাত্রের দেওয়ালে সেই চাপ, আর ভিটা আমাদের বেসিক্যালি কি ছিল আয়তন ছিল। তো সেখান থেকে আমি পিভি লিখতে পারি। আবার আমরা কি জানি বলতো পিভি সমান সমান এনআরটি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা আরও লিখতে পারি হচ্ছে এরকম যে এনআরটি, পিভির পরিবর্তে কি লিখতে পারি আমরা এখানে যে এনআরটি। সো আমরা এখানে লিখবো হচ্ছে 3/2 সাথে লিখবো কি এন আর টি। সো এন মোল গ্যাসের ক্ষেত্রে টি তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে 3/2 এনআরটি। সো এভাবে কিন্তু আমরা গ্যাসের গতিশক্তিটা লিখতে পারি। ওকে, সো আমরা কিন্তু এই সূত্রটা থেকে আমরা কিন্তু গ্যাসের গতিশক্তি নিয়ে আসতে পারি। শুধু গতিশক্তি না, আমরা এখান থেকে কিন্তু গ্যাসের সিআরএমএস বেগটাও নিয়ে আসতে পারি, এই সিআরএমএস বেগটাও নিয়ে আসতে পারি। তুমি একটু খেয়াল করো এই যে এই লাইনটা থেকে লিখতেছি আমি এবার এখানে আবার দিয়ে আরও একটা জিনিস তোমাকে দেখাচ্ছি গ্যাসের সিআরএমএসটা। আমি পরে নোট করে দিব সুন্দর করে গতিশক্তি এবং সিআরএমএস, আগে বেসিকটুকু দেখে নাও, পরে সুন্দর করে নোট করে দেবো কোন ক্ষেত্রে কোন একক নেব সব কিছু। সো এখান থেকে আমি এই লাইনটা লিখতেছি যে আবার আমি লিখলাম এখানে পিভি সমান সমান 1/3 সাথে আছে মনে করো এম সি স্কোয়ার বার, এই লাইনটা থেকে লাইনটা আসছে তাই না, এই যে এই লাইন থেকে লাইন আসছে। সেখান থেকে আমি সি স্কোয়ার বার আমি হচ্ছে গড় বর্গবেগ, আমি একটা জিনিস চাচ্ছি এইটাও বের করতে পারি স্কোয়ার বার উপরে যখন রুট দিই এটাকে আমরা নাম দিই হচ্ছে যে সিআরএমএস, এটাকে আমরা নাম দিই হচ্ছে সিআরএমএস। সিআরএমএস নিয়ে আমরা ডিটেলস কথা বলবো যে এখানে বিভিন্ন অণু ছোড়াছড়ি করতেছে, এই বেগের বর্গমূলীয় গড় বর্গবেগ হচ্ছে সিআরএমএস রুট মিন স্কোয়ার। তো এটা মানে কি একটু পরেই বলবো, আপাতত আমরা দেখো কিভাবে এখান থেকে সিআরএমএসটাও আনতে পারি এই সেম এই পাত্রে দেওয়ালে চাপ এখান থেকে। সো তুমি খেয়াল করো এটা বের করতে চাচ্ছি আমরা। সো এই 3টা এদিকে গুণ হয়ে যাবে, আমি তাহলে লিখতে চাই যে সি স্কোয়ার বার, তাহলে এখান থেকে কী লিখবো 3টা গুণ হবে, তাহলে হবে হচ্ছে 3PV আর এমটা দিয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে 3PV/m। আমি উভয় পক্ষে যদি রুট করে দিই তাহলে দেখো কি আসতে হচ্ছে সি স্কোয়ার বার, এই যে রুট করে দিলাম, তাহলে এখানেও একটা রুট করে দিতে হবে তাই না। তো তখন আমাদের সেক্ষেত্রে কী আসবে হচ্ছে 3PV/m। তো এটাও কিন্তু আমাদের কি এটাই কিন্তু হচ্ছে সেই সিআরএমএস, এটাকে আমরা বলতেছি কি এটাকে আমরা বিশেষ করে বলতেছি কি যে সিআরএমএস। সো সিআরএমএসটা কি হচ্ছে আমাদের রুট ওভার এরকম হচ্ছে যে 3PV/m। শুধু রুট ওভার 3PV/m না, আমরা বরঞ্চ এখানে এটাও লিখতে পারি, এটার পরিবর্তে একটু চেঞ্জ করে দেখো কি লিখতে পারি, আরও অনেক কিছু লিখতে পারবো আমরা। সিআরএমএস সমান সমান রুট ওভার এই পিভি এর পরিবর্তে কি লেখা যায় এনআরটি, এক মোল গ্যাসের ক্ষেত্রে কি আরটি লেখা যায়। তো
তো লিখতেছি আমরা এখানে দেখো পিভি এর পরিবর্তে লিখে দিচ্ছি আমরা এখানে যে আরটি, সো 3RT, আর ডিভাইডেড বাই এম তো এখানে আমাদের আছে, সেটা আগের মতোই থাকলো, কোনো সমস্যা নেই। সো এভাবে কিন্তু আমরা এই সিআরএমএসটা বের করে ফেলতে পারি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা এই পাত্রের দেওয়ালে চাপ এইখান থেকে সব কিছু কিন্তু দেখো বের করে ফেলতে পারি। হ্যাঁ, সেখান থেকে দেখো আমরা এই সব কিছু বের করে ফেলতে পারি। সো এটা আমরা একটু বের করে এখান থেকে রাখলাম, একটু পরেই আমরা কাজে লাগাবো, জিনিসটা আমরা একটু পরেই কাজে লাগাবো, কোনো সমস্যা নেই। ওকে, সো এইটা আমরা দেখো দুইটা জিনিস, গতিশক্তি এবং সিআরএমএস এর দুইটা মেইন সূত্রগুলো বের হয়ে আসলো। এবার তোমাকে আমি খুবই সুন্দরভাবে গুছিয়ে দেখাচ্ছি গতিশক্তির বেলায় একদম এই সূত্রগুলো আমরা প্রুফ করলাম। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে একবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। হ্যাঁ, তো তোমরা যারা হচ্ছে ওয়ান শটের পাশাপাশি অ্যাডমিশনের জন্য একটু রেডি হতে চাও, তো তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো সো তারা একটু দেখে রাখতে পারো। আর এমনিতে তোমার কিন্তু অনেক সময় খ নাম্বারে এই জিনিসগুলো চলে আসতে পারে। সো এমনি এমনি শেখাচ্ছি তা না, এইচএসসির জন্যও কাজে লাগবে। সো এই জিনিসটা তোমাকে অনেক সময় কিন্তু এই এতটুকু জিনিস তোমাকে বলতে পারে যে একটু ব্যাখ্যা করো বা এটা নিয়ে আসো, প্রমাণ করো। তখন কিন্তু খ নাম্বারে কিন্তু এই জিনিসগুলো কিন্তু সরাসরি কাজে লাগতে পারে। হ্যাঁ, এই খ নাম্বারে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগতে পারে, সো এই জন্য দেখাই দিচ্ছি। সো এতটুকু আমরা বুঝলাম। এবার আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে এই গতিশক্তি সিআরএম ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ, ডিটেলস আমরা আলোচনা করবো যে যা যা মনে রাখতে হবে। সো গতিশক্তির মধ্যে আমরা চলে যাচ্ছি। দেখো মাত্র আমরা গতিশক্তি পাইলাম কি 3/2 PV 3/2 nRT এরকম পাইলাম। তার মানে যখন তোমাকে গ্যাসের গতিশক্তি বের করতে বলবে, এখন গ্যাসের গতিশক্তি তুমি একটু যদি চিন্তা করো, দেখো এই পাত্রের মধ্যে যে অণুগুলো আছে তারা ছোড়াছুড়ি করতেছে, তাদের ভর হচ্ছে এবং তারা বিভিন্ন র্যান্ডম বেগে ছোড়াছুড়ি করতেছে। এক একটা অণুর বেগ কিন্তু এক এক রকম এবং সেই অনুযায়ী এক একটা অণুর গতিশক্তি কিন্তু এক এক রকম হবে। কিন্তু এত কোটি কোটি অণুর মধ্যে তুমি যদি একটা গড় আইডিয়া পেতে চাও, আচ্ছা ঠিক আছে এই তাপমাত্রায় এই গ্যাসগুলো আছে, তাহলে এদের সবার একটা মিলেঝিলে একটা গড় গতিশক্তি কত। তো আমরা কিন্তু বেসিক্যালি সেটাই বের করছি, এটা গড় গতিশক্তি। তো সেটা আমরা লিখতেছি যে গ্যাসের ক্ষেত্রে সেই গড় গতিশক্তিটা হবে কত, মাত্র আমরা পাইলাম 3/2 PV 3/2 nRT। এবার অঙ্ক করার জন্য একদম ক্লিয়ার আইডিয়া রাখো, যখন তোমাকে গ্যাসের গড় গতিশক্তি বের করতে বলবে, তুমি খেয়াল করবা চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তখন তুমি চাপ আয়তন দিয়ে লিখবা 3/2 PV। পি মানে হচ্ছে গ্যাসের চাপ, ভি মানে হচ্ছে আয়তন। তবে এখানে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে একক সম্পর্কে। চাপের মান অবশ্যই প্যাসকেল এককেই বসাইতে হবে, প্যাসকেল বা আমরা এটাকে কি বলি নিউটন পার মিটার স্কোয়ার। সো এই এককেই বসাইতে হবে, কারণ চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, আর আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। আয়তন যদি লিটারেও থাকে বসানো যাবে না, যে কোনো এককে থাকুক বসানো যাবে না, নিয়ে আসতে হবে কিসে, মিটার কিউব এককে। এই জন্যই কিন্তু আমরা লাস্ট ক্লাসে ওই এককের কিন্তু তুমি খেয়াল করবা লিখেছিলাম সবগুলো একক, যে সেন্টিমিটার কিউব, মিটার কিউব, লিটার, হ্যাঁ ডেসিমিটার কিউব, সব কিছু কিন্তু লেখা আছে কোনটা সমান কত। সো একটু রিভিশন দিয়ে নাও, এটা এখন কাজে লাগবে। ফাইন, আমরা বুঝতে পারলাম চাপ এবং আয়তন দুইটাকে এসআই এককে বসাইতে হবে। সহজ বাংলা কথা, সমস্ত একক এসআই এককে বসাবো, এক কথাই শেষ। চাপ প্যাসকেলে, ভি মিটার কিউবে, এবং গতিশক্তির একক কি আসবে, জুল। জুল আসবে, এসআই একক জুল সেটাই আসবে। সো ডান। এবং তুমি যদি খেয়াল করো যে না আমাদের গ্যাসের 1 মোল গ্যাস বা 2 মোল গ্যাস বা যে 3 মোল গ্যাস, যত মোলই বলা থাকুক, যে একটা মোল বলা আছে এবং তাপমাত্রা উল্লেখ করা আছে, তাহলে আমরা অবশ্যই তাপমাত্রা দিয়ে করব। তাপমাত্রা উল্লেখ থাকলে অবশ্যই তাপমাত্রা দিয়ে করব। সো সেক্ষেত্রে সূত্র কী হবে, ইকে সমান 3/2 nRT, গ্যাসের গড় গতিশক্তি ইকে সমান 3/2 nRT। এন মানে হচ্ছে মোল সংখ্যা, যদি বলে দেয় 1 মোল 2 মোল তো ভালো, বসাই দিবা 1 মোল 2 মোল। আর যদি না বলা থাকে তখন সেক্ষেত্রে বের করবো কীভাবে, W/M। ডাব্লিউ মানে ওই গ্যাসের ভর এবং এম হচ্ছে সেটার আণবিক ভর। আমরা একটু পরে প্র্যাকটিস করবো, অঙ্ক করবো, সেখানে তো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। তো তারপরে মনে রাখো এই হচ্ছে মোল সংখ্যা W/M। W/M বা মোল সংখ্যার আর অনেকগুলো সূত্র আছে, সেটা আমরা প্রয়োজন অনুসারে সামনে দেখবো। অনেকগুলো সূত্র কিন্তু কেমিস্ট্রিতে আমরা পড়েছিলাম, সেটা কাজে লাগে, এখানেও কাজে লাগে। সো গ্যাসের গড় গতিশক্তি 3/2 PV 3/2 nRT। আর আমরা 2টা মান শিখছিলাম, 3টা মান শিখছিলাম, তবে এখানে স্পেসিফিক এই মানটা ইউজ করতে হবে, আর কোনো মান আসবে না, কোনো মান আসবে না, কারণ এইটা এসআই একক বসাচ্ছি, আর এরও এসআই একক 8.314, এইটাই নিতে হবে, জাস্ট এইটাই নিতে হবে, অন্য কোনোটা নেওয়া যাবে না, কোনো কনফিউশন নাই। সো আমি দেখো একদম ক্লিয়ার করে দিচ্ছি কখন কোনটা নিবা, একসাথে গোছানো থাকলো, তোমার যখন প্রয়োজন পরীক্ষার আগে দ্রুত একবার চোখ বোলাবা, ক্লিয়ার হয়ে যাবে। সো এটা আমাদের গ্যাসের গড় গতিশক্তি। এখানে দেখো আরেকটা জিনিস লিখছি যে একটি অণুর গতিশক্তি, এটা কি ইকে না লিখে ইকে প্রাইম দিলাম, তাহলে সুন্দর হবে। যে একটা অণুর গতিশক্তি, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই পাত্রে কিছু নাইট্রোজেন গ্যাস আছে, এই একটা নাইট্রোজেন অণুর গতিশক্তি কত, যদি একটা অণুর গতিশক্তি জিজ্ঞেস করে তখন সেক্ষেত্রে আমরা লিখবো যে ইকে প্রাইম বা ইকে একটা অণুর গতিশক্তি ইকে প্রাইম সমান
3/2 kT, তখন আমরা আর লিখবো না, তখন লিখবো কে। 3/2 kT, কেটি। কে মানে কি? এই কে মানে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট বা হচ্ছে বোলসম্যান ধ্রুবক। এই কে ইকুয়াল টু লেখা যায় আর ডিভাইডেড বাই এন এ। তুমি এখানেও লিখতে পারতা যে এখানে আর আছে না 3/2 nRT, তুমি লিখতে পারতা আর ডিভাইডেড বাই এন এ। তো তোমরা সবাই জানো যেখানে এন এ মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা তোমরা সবাই জানো। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এতটি, তাই না? আমরা সবাই জানি অ্যাভোগাড্রোর সংখ্যা। সো আর কে যদি এনে দিয়ে ভাগ করে দিই, আমরা 8.314 কে এনে দিয়ে ভাগ করে দিই, এই মানটা পাওয়া যায়, যাকে আমরা বলতেছি বোলসম্যান কনস্ট্যান্ট, অর্থাৎ কে। তা তুমি মনে রাখবা এই কে সমান 3/2 kT। এবার কখন স্পেশালি লেখা থাকবে একটি অণুর গতিশক্তি, তবে এমন হতে পারে একটি অণুর গতিশক্তি না চেয়ে 5টা অণুর গতিশক্তি চাইলো, বলে 5টা অণুর গতিশক্তি। সো তুমি তো বের করছো একটা অণুর গতিশক্তি, 5টা বললে কি করবা, এখানে 5 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? যদি বলে 2টা অণুর গতিশক্তি, 2 দিয়ে গুণ করে দিবা, মনে থাকবে কিনা? সো এরকম তোমাকে স্পেসিফিকভাবে বলবে যে 1টা 2টা এরকম বলবে। সো একটার ক্ষেত্রে এইটা, 2টার ক্ষেত্রে 2 দিয়ে গুণ, জাস্ট এরকম, ঠিক আছে? তুমি আলাদা করে খাতায় লিখে রাখো, আমি এখানে আর লিখবো না। সো একটা অণুর গতিশক্তি 3/2 kT। তাপমাত্রা অবশ্যই কেলভিন এককে, তাপমাত্রা অবশ্যই কেলভিন এককে, তাপমাত্রা অবশ্যই কেলভিন এককে, যেখানেই থাকুক কি বলে সেলসিয়াস, ফারেনহাইট, যেখানে থাকুক কেলভিনে নিয়ে আসতে হবে। সো এখানে মাঝে মাঝে তোমাকে এই তাপমাত্রা যেহেতু কথা আসলো, আরেকটা কথা একটু বলে দিই, তোমাকে বেশ কয়েকবার এই কথা বলবে যে স্বাভাবিক তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা, হ্যাঁ? সো একটু লিখে নাও, কারণ এটা তোমার কাজে লাগবে সরাসরি। তোমাকে তাপমাত্রা সরাসরি ভ্যালু বলবে না, কিন্তু এরকম বলবে প্রমাণ তাপমাত্রা, বা তোমাকে বলবে হচ্ছে এরকম স্বাভাবিক তাপমাত্রা। সো মনে রাখবা প্রমাণ তাপমাত্রা বা স্বাভাবিক যে তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রা এটা মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা, এটা মানে হচ্ছে 273 কেলভিন। হ্যাঁ, সো তোমাকে বলবে স্বাভাবিক তাপমাত্রায় এই গ্যাসটার গতিশক্তি কত, প্রমাণ তাপমাত্রায় গ্যাসটার গতিশক্তি কত, তখন তোমাকে নিজেই বুঝে নিতে হবে যে তাপমাত্রা তখন কত কেলভিন, হচ্ছে 273 কেলভিন। সো এটা তোমাকে নিজে থেকেই বুঝে নিতে হবে। সো এই ইনফরমেশনটা মনে রাখো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে এটা, গতিশক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। তুমি এখন দেখতে পারো যে এই কে সমান 3/2 PV, ইম্পর্টেন্ট অ্যাডমিশন এই জিনিসগুলো ভালো মতো নক করে ভালো মতো মনোযোগ দাও। এই কে সমান 3/2 PV। তো তোমাকে যদি আমি বলি, বলো তো চাপ দ্বিগুণ করলাম গতিশক্তি কখন হবে, তুমি বলবা যে দ্বিগুণ হবে ভাই, কারণ ইকের সাথে পি সমানুপাতিক। নো, ইকেটা ডিরেক্টলি নির্ভর করে তাপমাত্রার উপরে, ইকেটা ডিরেক্টলি নির্ভর করে কার উপরে, তাপমাত্রার উপরে। খেয়াল করো যে ইকের সাথে এই টি একদম সমানুপাতিক, ইকের সাথে টি ডাইরেক্ট সমানুপাতিক। সো পিভির সাথে ইকে চেঞ্জ হবে কিনা এটা আমরা শিওর না, হতে পারে নাও হতে পারে। তো তুমি ডিরেক্টলি কথা মনে রাখবা যে এই ইকের সাথে, ডিরেক্টলি এই কথাটা মনে রাখবা যে ইকের সাথে তাপমাত্রা সরাসরি কিন্তু নির্ভরশীল, ইকের সাথে তাপমাত্রা সরাসরি নির্ভরশীল এবং সমানুপাতিক। তুমি যদি কেলভিন এককে তাপমাত্রা দ্বিগুণ করো, তাহলে কেলভিন এককে তাপমাত্রা দ্বিগুণ করলে আমাদের গতিশক্তিও কী হবে, দ্বিগুণ হবে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। ইকের সাথে টি একদম সমানুপাতিক, ডিরেক্ট সমানুপাতিক। হ্যাঁ, সো ডিরেক্ট সমানুপাতিক। সো এখানে আমরা এই কথাটা বলতেছিলাম যে হচ্ছে তুমি যদি কি করো, তুমি যদি এখানে পি দ্বিগুণ করো, চাপ দ্বিগুণ করো, তাহলে গতিশক্তি দ্বিগুণ হবে কি না? উত্তর হচ্ছে হতে পারে, নাও হতে পারে। যদি চাপ দ্বিগুণ করার ফলে তাপমাত্রাও দ্বিগুণ হয়, তাপমাত্রা দ্বিগুণ হলে গতিশক্তি দ্বিগুণ হবে অটোমেটিক্যালি। কিন্তু চাপ দ্বিগুণ করলা, তাপমাত্রা কোনো চেঞ্জ হইল না, তার মানে গতিশক্তিও কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছি কিনা? তুমি আয়তনের সাথে দেখা যাচ্ছে সমানুপাতিক না, সমানুপাতিক না, আয়তন দ্বিগুণ করছো, তাপমাত্রা কোনো চেঞ্জ হয় নাই কোনো কারণে, তার মানে গতিশক্তিও কোনো চেঞ্জ হবে না। তাপমাত্রা দ্বিগুণ করছো, মানে আয়তন দ্বিগুণ করছো, এবং সেই সাথে সাথে আয়তনের কারণে তাপমাত্রা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে গতিশক্তিও দ্বিগুণ হবে তখন। তাহলে বুঝতে পারলা চাপ এবং আয়তনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না, ডিরেক্ট সম্পর্কযুক্ত কার সাথে, তাপমাত্রার সাথে, তাপমাত্রার সাথে। সো এটা যেন মনে থাকে। সো আমরা এটা এখান থেকে সরাসরি মনে রাখবো এই ইনফরমেশনটা। সো আমরা এখান থেকে বুঝে ফেললাম যে গ্যাসের গড় গতিশক্তি 3/2 PV বা 3/2 nRT। তো আর টি থাকলে টি দিয়ে লেখা সবচেয়ে বেটার, আর একটি অণুর বললে 3/2 kT। সহজ কথা। একক কোনটা হবে, এগুলো। তবে এখানে দেখো আরেকটা কথা লেখা আছে। সো আমি এখানে যে লিখছি 3/2 PV, 3/2 nRT, 3/2 kT, এগুলো যে লিখছি, এই যে 3, এটা তখনই লিখতে পারবো যেটা আমাদের আদর্শ গ্যাস হয় অথবা এক পরমাণু গ্যাস হয়। এক পরমাণু গ্যাস বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে লেখা যায়। এক পরমাণু গ্যাস মানে কি, যেমন হচ্ছে এরকম হিলিয়াম, বা আমরা বলতে পারি হচ্ছে কিরকম নিয়ন, হিলিয়াম, নিয়ন, বা হচ্ছে আর্গন, এরকম নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে, এই ধরনের গ্যাসের ক্ষেত্রে এটা লেখা জায়েজ।
এখন আমার বই যদি আমার পরীক্ষায় যদি অক্সিজেন গ্যাস আছে, সো তুমি খেয়াল করবা এখানে একটা ঝামেলা কিন্তু আছে। অক্সিজেন গ্যাস থাকলেও তুমি দেখবা তোমার বইয়ে গাইডে সব জায়গায় কিন্তু 333 এটা দিয়ে কিন্তু লেখা আছে। সো এটা অনেকেই কনফিউশনে পড়ে যায় যে ভাই এটা আপনি বলছেন যে এটা শুধু এক পরমাণু বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু অক্সিজেন নাইট্রোজেন বললে কি করবো তাহলে? আসল জিনিসটা হচ্ছে যদি তোমাকে অক্সিজেন নাইট্রোজেন বা অন্য কোনো গ্যাস বলে, আদর্শ গ্যাস ছাড়া, এক পরমাণু গ্যাস ছাড়া অন্য কোনো গ্যাস বলে, অন্য যে কোনো গ্যাস বলে, তাহলে সেক্ষেত্রে আসলেই গতিশক্তি বের করার সূত্র হচ্ছে ইকে সমান F/2nRT, যেখানে F মানে কি স্বাধীনতার মাত্রা। সো এই এক পরমাণু দ্বিপরমাণু এগুলোর ক্ষেত্রে এই F এর মানটা কি আসবে? যেমন এই F এর মানটা হবে হচ্ছে 3, এই F এর মান হয় হচ্ছে 5 এবং F এর মান হয় হচ্ছে 6 বা 7 এরকম হয়। কিসের কিসের ক্ষেত্রে খেয়াল করো, এই 3 হয় এক পরমাণু গ্যাস, যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন এরকম, বা হচ্ছে আদর্শ গ্যাস। হ্যাঁ, সো এদের ক্ষেত্রে হয়। এই 5 কাদের ক্ষেত্রে হয়? দ্বিপারমাণবিক গ্যাস, O2, H2, N2 এরকম দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। এই 6 কাদের ক্ষেত্রে হয়? যেমন মনে করো হচ্ছে বহু পারমাণবিক গ্যাস, CO2 বা হচ্ছে CH4 এরকম এরকম গ্যাসগুলোর ক্ষেত্রে সাধারণত 6 হয়, এখানে 7ও হতে পারে, তো 6 হয় সাধারণত। তো তুমি এটা মনে রাখো, যদি তোমাকে এখন গতিশক্তি বের করতে বলে অক্সিজেনের জন্য, হ্যাঁ বলো একটা পাত্রে অক্সিজেন গ্যাস আছে, এই গ্যাসের গতিশক্তি বের করো, তোমার উচিত হবে যে লেখা আমরা জানি গ্যাসের গড় গতিশক্তি বা গতিশক্তি ইকে সমান F/2nRT, আর F এর জায়গায় লিখবো হচ্ছে আমরা কি 5/2nRT। এটা লেখা সবচেয়ে কারেক্ট, এটা সবচেয়ে কারেক্ট। দেখো লিখে দিছি, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 5/2nRT, এটা সবচেয়ে কারেক্ট। যদি এক পরমাণু বলতো তাহলে 3/2nRT, যদি বহু পরমাণু বলতো তাহলে নর্মালি 6/2nRT। এটা লেখা সবচেয়ে কারেক্ট, এটা হচ্ছে সবচেয়ে কারেক্ট। হ্যাঁ, সেটা হচ্ছে সবচেয়ে কারেক্ট, এই জিনিসটা হচ্ছে কি সবচেয়ে কারেক্ট। হ্যাঁ, কিন্তু তুমি কি খেয়াল করছো যে তুমি এতদিন অঙ্ক করে আসছো বা হচ্ছে তুমি বইয়েও দেখছো যে অক্সিজেন গ্লুক নাইট্রোজেন গ্লুক ধুমায়া কি লিখছে, ধুমায়া আমরা এই 3/2nRT 3/2nRT করছি। সো এখন আমরা কি করবো? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে কারেক্ট আর কি। হ্যাঁ, সবচেয়ে কারেক্ট। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো, তো তোমাকে ক্লিয়ার করে দিলাম যেটা সবচেয়ে কারেক্ট। এবার তোমার উচিত এটা লেখা, তবে তুমি যদি 3/2nRT দিয়েও করো অক্সিজেন বা নাইট্রোজেন, সেক্ষেত্রেও ভুল দেয় না, কারণ আমাদের বই খাতাগুলোতে প্রচলিত হয়ে গেছে, এই জন্য কিন্তু স্যাররা ওটাতেও কারেক্ট দিয়ে দেয়, দুইটাই কারেক্ট দেয়। এক্ষেত্রে তোমাকে তাহলে তুমি এখন কী করো, তুমি বিপদে পড়ে গেলো ভাই, যে আসল জিনিস এইটা কিন্তু বই খাতায় লেখা ওইটা, বা তাহলে আমি করবোটা কি? ক্লিয়ার করে দিচ্ছি। তোমাকে যদি এরকম বলে দ্বিপারমাণবিক যেমন অক্সিজেন নাইট্রোজেন, তুমি লিখতে পারো যে আমরা জানি গ্যাসের গতিশক্তি F/2nRT এবং F এর মানটা তুমি 5/2nRT দিয়ে করে দিবা, কারণ স্যাররা স্বাধীনতার মাত্রা সম্পর্কে জানে এবং স্বাধীনতার মাত্রা এই টপিকটি আমাদের বইও আছে। সো এটা হচ্ছে সবচেয়ে কারেক্ট। কিন্তু কেউ যদি ভুলে হচ্ছে মনে করো 3/2nRT দিয়ে সে করে দিচ্ছে, তো তারটাও ভুল দেয় না, তারটাও কারেক্ট দেয়। সো এই ক্ষেত্রে দুইটাই কারেক্ট দেয়। হ্যাঁ, দেখা যায় যে দুইটাই বোর্ডে দুইটাই কারেক্ট দেয় আসলে। সো এটা নিয়ে তোমার একটু টেনশন নেওয়ার কিছু নাই যে তুমি পাগল হয়ে গেছো ভাই করুম কি, টেনশন নেওয়ার কিছু নেই। তুমি আসলটাও লিখতে পারো, বা তুমি যদি 3/2nRT দিয়েও লিখে ফেলো, ভুল দেয় না, ভুল দেয় না, ঠিক আছে? সো এই, আর তারপরে তোমার আরও কোনো যদি মনে এমন কনফিউশন থাকে, তুমি তোমার কলেজের টিচারদের সাথেও এটা নিয়ে আলোচনা করতে পারো। সো আসল জিনিসটা তোমাকে আমি ক্লিয়ার করে দিলাম যে F/2nRT আসল জিনিস, এই যে 3, 5, 6 এরকম হবে। কারণ ঢাকা বোর্ডে একবার কিন্তু প্রশ্ন আসছিল যে মিথেন এর গতিশক্তি কত, তখন কিন্তু 3/2nRT সুন্দর হয় না জিনিসটা, তাই না? তখন কিন্তু 6/2 সবচেয়ে বেশি কারেক্ট। সো তুমি সবচেয়ে বেশি কারেক্টটা দিয়েই লেখার চেষ্টা করবা, সো তোমার জন্য বেটার। তারপরও যদি 3/2nRT দিয়ে করো সমস্যা নেই, বলে রাখলাম। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস, এটা মাথায় রাখো। সো যে কোনো গ্যাসের ক্ষেত্রে তুমি এই মেইন ফর্মটা ফোকাস করবা যে F/2nRT 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, আর নর্মালি তুমি এটাও করতে পারো, খুব একটা সমস্যা নাই। আর এখানে একটা মেইন কথা বলছি, ইকের সাথে টি এর সম্পর্কটা একটা কথা বলছি যে এই গতিশক্তিটা শুধুমাত্র তাপমাত্রাতে নির্ভরশীল। গতিশক্তি তুমি যদি তাপমাত্রা যদি কেলভিন এককে 4 গুণ করো, তাহলে গতিশক্তিও 4 গুণ হবে, সম্পর্কটা ডিরেক্ট সমানুপাতিক, মাথায় থাকে যেন। ওকে, সো এই হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তি নিয়ে কথাবার্তা, কোন একক হবে সব কিছু ক্লিয়ার করে দিছি। হ্যাঁ, আর একটা অণু বলে কি হবে সেটা বলেছি। এবার আমরা আসি হচ্ছে CRMS বেগ, যে এই হচ্ছে পাত্রের মধ্যে আমাদের কিছু গ্যাস ছড়াছড়ি করতেছে। হ্যাঁ, সো এই গ্যাসের অণুগুলা কি, যে বিভিন্ন বেগে, এক একটা অণু এক এক র্যান্ডম বেগে কিন্তু ছড়াছড়ি করতেছে। হ্যাঁ, সো এক একটা অণুর বেগ কিন্তু এক এক রকম, এক একটা অণুর বেগ কিন্তু দেখো এক এক রকম, তাই না? এক একটা অণুর বেগ হচ্ছে এক এক রকম। তো এক একজন কিন্তু এক এক বেগে ছড়াছড়ি করতেছে, কেউ এদিকে কেউ এদিকে বা কেউ এদিকে, সাপোজ এক একজন এক এক বেগে ছড়াছড়ি করতেছে। সো এটা হচ্ছে মনে করো C1 বেগে যাচ্ছে, এটা C2 বেগে যাচ্ছে, বা এটা হচ্ছে C3 বেগে যাচ্ছে।
সেরকম বিভিন্ন অণুগুলা র্যান্ডমলি বিভিন্ন দিকে বিভিন্ন বেগে চলাচলি করতেছে। সো এক এক অণুর বেগ এক এক রকম। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি যে এই গ্যাসে, এই পাত্রে যে কিছু গ্যাস আছে, এই গ্যাসের বেগ কত, সো এক এক অণু এক এক বেগে যাচ্ছে। কারো বেগ 0 হতে পারে, কারো বেগ অসীমও হতে পারে। মানে এই বেগটা মানে থিওরিটিক্যালি 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে, থিওরিটিক্যাল। হ্যাঁ, সো যে কোনো মান হতে পারে এখানে বেগের। এখন সবাই মিলেঝিলে আসলে মোটামুটি কত বেগে চলতেছে, তখন আমাদের কি লাগবে? গড়ের কনসেপ্ট লাগবে। গড় করতে হবে যে হ্যাঁ এক এক অণু এক একভাবে চলতেছে, কারো 2, কারো 5, কারো 7, কারো 10, তাহলে গড়ে কত বেগে চলতেছে। যখন গড় আমরা বের করতেছি তখন আমরা কি করি, যে সবগুলো অণুর বেগ এরকম যোগ করে দিই, দিয়ে মোট অণুর সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে গড় পাওয়া যায়। ঠিক আছে, বুঝলাম যে হ্যাঁ গড় এভাবে বের করবো। যদি তোমাকে বলে গড় বর্গবেগ, তাহলে কি করবো আমরা, যে প্রত্যেকটা অণুর বেগকে স্কোয়ার করবো, আগে স্কোয়ার করবো, তারপরে সবাইকে যোগ করে n দিয়ে ভাগ করব, মানে আগে বর্গ করব পরে গড় করব। এরকম যদি আমি বেগটা বের করতে পারি এই গ্যাসের অণুগুলার, তখন সেটাকে বলি আমরা গড় বর্গবেগ। এটা কেন শিখে রাখলাম, কারণ মাঝে মাঝে এমন হয় এমসিকিউতে আসে, বলে এখানে 5টা গ্যাস আছে, 5টা গ্যাসের অণু আছে, যার বেগ হচ্ছে 2, 1, 3, 3, 4, এরকম কিছু বলে দিল, বললো যে গড় বর্গবেগ বের করো। তখন তুমি কি করবা, ওই যে 2, 1, 3, 3, 4 যে মানগুলো দেওয়া সেগুলোকে সব স্কোয়ার করবা, তারপরে যোগ করে n দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করবা, এরকম। সো এরকম তোমার জন্য মাথায় থাকে। একইভাবে বর্গমূল্য গড় বর্গবেগটা কি, যখন এই যে গড় বর্গবেগটাকে তুমি রুট করে দিবা, দেখো এখানে যা ছিল স্কোয়ার বার, আমি তাকে রুট করে দিচ্ছি, তখন সেটাকে বলতেছি আমরা যে সিআরএমএস, বর্গমূল্য গড় বর্গবেগ, বা হচ্ছে এই আর মানে রুট, এম মানে মিন, এস মানে স্কোয়ার, রুট মিন স্কোয়ার, অর্থাৎ বর্গমূল্য গড় বর্গবেগ। সো এটা হচ্ছে সেটা। ঠিক আছে, বুঝলাম আমরা এরকম করা যায়, এবং এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে এটা। সো এটাকে আমরা কার্যকর বেগও বলি। তোমার যদি পরীক্ষা বলে এখানে গ্যাসের কিছু অণু আছে, গ্যাসের কার্যকর বেগ নির্ণয় করো, সো এটাই হচ্ছে সেই কার্যকর বেগ। সো এটাই আমরা এই বেগটাই নিয়ে মেইনলি কাজ করি। ঠিক আছে, হচ্ছে কার্যকর বেগও আমরা কিন্তু বলতে পারি যে কার্যকর বেগ, যে রুট মিন স্কোয়ার বা হচ্ছে সিআরএমএস কার্যকর বেগ। সো এই কার্যকর বেগটা তুমি বুঝতেই পারছো, এভাবে বের করা কষ্টসাধ্য, কোটি কোটি অণু আছে। সো আমরা কীভাবে করবো, ফর্মুলা দিয়ে বের করবো, যেটা কিন্তু আমরা একটু আগে কিন্তু বের করে রাখছিলাম, একটু মনে করে দেখো। এই দেখো আমরা প্রমাণ করছিলাম যে √3PV/m বা √3RT/m। চলো আমরা এগুলোকে একটু এখানে সুন্দর করে আমরা সাজাই ফেলি, সুন্দর করে গুছাই ফেলি আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা সিআরএমএস কীভাবে মনে রাখবো, এই সিআরএমএসটা মনে রাখবো আমরা এরকমভাবে যে √ হচ্ছে কি 3PV / হচ্ছে m, বা আমরা এই সিআরএমএসকে আরও লিখতে পারি এইভাবে যে সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে √ আমরা আরও কি লিখতে পারি যে 3RT/m, যে 3RT/m এটা লিখতে পারি আমরা। বা আমরা এখানে আরও লিখতে পারি যে সিআরএমএস সমান সমান, আমরা ঘনত্ব দিয়ে চলে লিখতে পারি আমরা এইভাবে যে 3P / হচ্ছে রো মানে ঘনত্ব, পি মানে চাপ, এভাবেও লেখা যায়। বা আমরা সিআরএমএস বেগকে কিন্তু এভাবেও লিখতে পারি যে সিআরএমএস সমান যে √ এরকম লিখতে পারি আমরা 3KT /m, √3KT/m। এটা কখন, যদি একটা অণুর ভর দেওয়া থাকে, দেখো এইখানকার এম মানে কিন্তু আণবিক ভর, ছোট হাতের এম মানে কি একটি অণুর ভর, আমি লিখে দিচ্ছি আলাদা করে যে ছোট হাতের এম মানে কি যে একটি অণুর ভর যদি দেওয়া থাকে, হ্যাঁ একটি অণুর যদি তোমার ভর দেওয়া থাকে, একটি অণুর ভর দেওয়া, এবং তোমাকে বলছে যে কে এর মান, কে তো বোলসম্যান ধ্রুবক জানি আমরা। সো একটা অণুর ভর দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা √3KT/m এটা দিয়েও লিখি। সো এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে √3RT/m, এটা আমাদের এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমাদের বিশেষ করে কাজে লাগবে। এবং এখান থেকে তোমাকে একটা জিনিস আমি বলে দিচ্ছি যে সিআরএমএসটাও শুধুমাত্র কার উপর নির্ভর করে, এই তাপমাত্রার উপর নির্ভর করছে। এই লাইনটাও এখানে লিখে রাখি সুন্দর করে, এখানে দেখা যাচ্ছে অনেক কিছু যে সিআরএমএস এর সূত্র, PVM অনেক কিছুর উপর নির্ভর করতেছে। তবে মনে রাখবা এই সিআরএমএস বেগটাও যে সিআরএমএস বেগ, হ্যাঁ সিআরএমএস বেগ শুধু টি এর উপর নির্ভরশীল। হ্যাঁ, সো এটা হচ্ছে মেন কথা, শুধু টি এর উপর নির্ভরশীল, শুধু টি এর উপর নির্ভরশীল। হ্যাঁ, টি এর উপর নির্ভরশীল, হ্যাঁ টি এর উপর নির্ভরশীল। সো টি যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই সিআরএমএস চেঞ্জ হবে। এবং তুমি খেয়াল করে দেখো সম্পর্কটা কীরকম সিআরএমএস এর সাথে, দেখো খেয়াল করে, এই দেখো টি সিআরএমএস এর সাথে টি, দেখছো যে সরাসরি কি টি সমানুপাতিক, তবে বর্গমূল আছে কিন্তু। তাহলে আমরা এখান থেকে কথাটাও লিখে রাখবো যে সিআরএমএস সমানুপাতিক কি √T, যে সিআরএমএস এর সাথে আমাদের এই সম্পর্কটা কি, যে সিআরএমএস এর সাথে সম্পর্কটা কি, যে সিআরএমএস সমানুপাতিক কি যে √T, যে সিআরএমএস সাথে সম্পর্ক হচ্ছে √T।
অর্থাৎ যদি কি করি আমরা তাপমাত্রা 4 গুণ করি তাহলে আমাদের সিআরএমএসটা কত গুণ হবে 2 গুণ হবে কারণ √4 মানে কত √4 মানে কত 2 সো এটা তোমাকে বিশেষভাবে মনে রাখতে হবে যে সিআরএমএস এবং গতিশক্তি দুইজনই সিআরএমএস এবং গতিশক্তি দুইজনই তাপমাত্রার উপর নির্ভরশীল সিআরএমএস এবং এটা দুইজনই তাপমাত্রার উপর নির্ভরশীল তোমার মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে এখানেও সেম কাহিনী কিন্তু ভাইয়া আগে বলছিলাম যেহেতু যে চাপের মান যদি তুমি যদি কি করো চাপের মান এখানে দ্বিগুণ করো চাপের মান দ্বিগুণ করলে তোমাকে প্রশ্ন যদি জিজ্ঞেস করে চাপের মান দ্বিগুণ করা হলে সিআরএমএস কয় গুণ হবে এটা আমরা শিওর জানি না চাপের মান দ্বিগুণ করার কারণে যদি তাপমাত্রাও দ্বিগুণ হয় তাহলে সিআরএমএস √2 গুণ হবে সমস্যা নেই কিন্তু চাপের মান দ্বিগুণের কারণে যদি তাপমাত্রার কোনো চেঞ্জ না হয় তাহলে সিআরএমএসও কোনো চেঞ্জ হবে না সহজ কথা আশা করি বুঝছো এখানকার এই ইনফরমেশনগুলো সো আমাদের অঙ্কের মধ্যে এইটা বিশেষ করে কাজে লাগবে এবং এগুলোও কাজে লাগে এবং দেখো এখানে স্পষ্ট করে তোমাকে আমি ক্লিয়ার করে দিছি পি এর মান প্যাসকেলে বসবে অবশ্যই এসআই একক ভি আয়তন এখানেও মিটার কিউবে বসবে এসআই একক এম আণবিক ভর কেজি অবশ্যই ইম্পর্টেন্ট কথা এখানে সবাই এই জায়গায় মার্ক করে রাখো যে এম এর মানটা অবশ্যই কিসে বসবে এম এর মানটা অবশ্যই কেজিতে বসবে কেন কারণ এটা আমরা সবাই ভুল করি এই লাইনটা সবাই মনোযোগ দাও এই লাইনে আমাদের সবার ভুল হয় আমাদেরকে অক্সিজেন দেওয়া থাকে আমরা 32 বসাই দিই খালি নিচে না 32/1000 অবশ্যই কেজিতে নিতে হবেই মাস্ট এই জিনিসটা মাথায় থাকে এবং পাশাপাশি দেখো আর এর মান অবশ্যই 8.314 এসআই একক নিব কে এর মান আমাদের বোলসম্যান ধ্রুবক 1.38 × 10⁻23 ওইটাই নিব আর হচ্ছে ঘনত্ব কেজি মিটার পার কিউবে নিতে হবে সো গেল আমাদের এই জিনিসটা প্রত্যেকটা সূত্র সিআরএমএস এর ক্ষেত্রে এবং এটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল সেটাও কিন্তু এখানে বলে রাখলাম আমরা সিআরএমএস এর সাথে এই তাপমাত্রা সম্পর্ক √T ওকে সো আশা করি এটা এখান থেকে আমাদের মনে থাকবে এরপরে আমাদের আরও কয়েকটা বেগ নিয়ে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে বর্গমূল্য গড় বর্গবেগ তোমরা জানলামই √3RT/m ফাইন এম মানে আণবিক ভর কেজিতে গড় বেগ যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো ফর্মুলা দিয়ে এভাবে বের করবো আমরা যে √8RT/πm RT প্রত্যেকটা সেম জিনিস পাই 3.14 এম আণবিক ভর সর্বোচ্চ সম্ভাব্য বেগ বলে আমরা এই গড় বেগকে কিন্তু আমরা সি অ্যাভারেজ এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি সি বার একই কথা হ্যাঁ সেটা কিন্তু একই কথা সো সর্বোচ্চ সম্ভাব্য বেগকে আমরা বলি সিএমপি মোস্ট প্রবেবল ভেলোসিটি সর্বোচ্চ সম্ভাব্য বেগ সেটা কত √2RT/m ঠিক আছে এটা মনে রাখবে এবার এই তিনজনের মধ্যে কোন বেগটা সবচেয়ে বড় যদি জিজ্ঞেস করে কখনো তুমি এখানে খেয়াল করবা যে কার মানটা সবচেয়ে বড় হয় যে সিআরএমএস এর মানটা সবচেয়ে বড় হয় তারপরে সি অ্যাভারেজ তারপরে সিএমপি সো এই একটা ইনফরমেশন তুমি ছোট্ট করে একটু মাথায় রাখতে পারো তোমার এমসিকিউতে কাজে লাগবে এই জিনিসটা কোথায় কাজে লাগবে এমসিকিউতে কিন্তু আমাদের এই জিনিসটা কাজে লাগে সরাসরি সো তুমি এখান থেকে এই কথাটা সরাসরি মনে রাখতে পারো কেমন বা আরেকটা জিনিস এখান থেকে তোমার কাজে লাগবে সেটা আমি তোমাকে একটু এখানে বলে দিচ্ছি খেয়াল করো আরেকটা আমি লিখে দিচ্ছি এখানে সেটা হচ্ছে এরকম যে মাঝে মাঝে আমরা যে শিখছিলাম গড় বর্গবেগ সো এই গড় বর্গবেগটা দিয়েও আসতে পারে কিন্তু যে গড় বর্গবেগ মানে কীরকম যে C² বার এই C² বার তারপর হচ্ছে সি অ্যাভারেজ মানে কি সি অ্যাভারেজ মানে হচ্ছে যে সি বার আর হচ্ছে সিআরএমএস হ্যাঁ বা আমি এখানে লিখে দিচ্ছি সিআরএমএসটাকে লিখে সিআরএমএস আর হচ্ছে সি অ্যাভারেজ বা হচ্ছে সি বার এরকম লিখতে পারি সো এদের মধ্যে সম্পর্ক জিজ্ঞেস করলে সেক্ষেত্রে কী হবে তখন এরকম হবে যে এই সি আমাদের যে গড় বর্গবেগটা বড় হয় আর সবচেয়ে ছোটো হয় হচ্ছে সি অ্যাভারেজ বা এরপরে কি আমরা এই যে সিএমপিও দিয়ে দিতে পারি পরেরটা নাকিভাবে আমরা সিএমপি এরকমভাবে লিখতে পারি সিএমপি তো তুমি এখান থেকে কয়েকটা মনে রাখো তাইলেই হবে আর কি আচ্ছা সমস্যা নেই এটাই মনে রাখো সো এইগুলো আমাদের এমসিকিউর জন্য কিন্তু সরাসরি কাজে লাগে সো আশা করি এইটা আমরা এখান থেকে মনে রাখতে পারবো সো গেল আমাদের এই জিনিসটা যে কখন কোন সূত্র হবে এবং এদের মধ্যে সূত্রগুলো একটু মনে রাখবো এটা আমাদের এমসিকিউতে কাজে লাগে এবং এটা আমাদের বিশেষ করে এমসিকিউতে কাজে লাগে এরপরে দেখো আমাদের এই সিআরএমএসটা আমরা এখান থেকে টোটালি বুঝে গেলাম যে কোনটা কিসের সাথে নির্ভরশীল তাপমাত্রা সব কিছুর উপরে এবং এখানে আমাদের বিশেষ করে খেয়াল করো এই যে এই লাইনটা কিন্তু একটু মনে রাখতে হবে যে গ্যাসের গতিশক্তি এবং সিআরএমএস শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল হ্যাঁ যদি কী করো যে তুমি গ্যাসের গতিশক্তি দেখো বেশি তাহলে বুঝবো কি তাপমাত্রাও বেশি তুমি কখন যদি জিজ্ঞেস করে যে দুইটা পাত্র আছে দুইটা পাত্রে কিছু গ্যাস আছে কার তাপমাত্রা বেশি গতিশক্তি যেখানে বেশি তাপমাত্রাও সেখানে বেশি আবার তাপমাত্রা যেখানে বেশি সেখানে কি সিআরএমএস বেগ গ্যাসের অণুগুলোর বেগও বেশি সো এই ব্যাপারটা ভালো মতো মনোযোগ দিয়ে মাথায় ঢুকে নাও এই কনসেপ্টটা তোমার অনেক বেশি দরকার হবে কেমন সো আশা করি এইটুকু জিনিস আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি সো আমাদের গ্যাসের গতিশক্তি এবং সিআরএমএস থেকে এতটুকু জিনিসই জানা ছিল এতটুকু জিনিস জানলেই আমরা এমসিকিউ বলো বা সবখানে আমরা লিখতে পারবো এখান থেকে তবে আরেকটা জিনিস তুমি প্র্যাকটিস করতে পারো এই যে এই জিনিস একটু প্র্যাকটিস করতে পারো
এখানে আমরা লিখলাম এখানে সিআরএম এর সাথে টি এর সম্পর্ক, এখানে আমরা একটু প্র্যাকটিস করতে পারি এই জিনিসটা দিয়ে। হ্যাঁ, আমরা একটা জিনিস প্র্যাকটিস করতে পারি এই জিনিসটা দিয়ে। দেখো এইভাবে যে সিআরএমএস যে সিআরএম এর সাথে যদি যেহেতু তাপমাত্রার সম্পর্ক হচ্ছে এরকম, তাহলে আমরা এভাবে লিখতেই পারি যে সিআরএমএস 1 ডিভাইডেড বাই সিআরএমএস 2 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? এভাবে লিখতে পারবো সম্পর্ক সরাসরি সমানুপাতিক লিখতে পারবো কি T1 ডিভাইডেড বাই T2, এবং এখানে কি আছে রুট আছে। সো আমরা কিন্তু এভাবে করে কিন্তু লিখতে পারি, প্রয়োজন হলে আমরা কিন্তু সরাসরি এরকম করে লিখতে পারবো। এটা একটা জিনিস। বা আমরা যেহেতু জানি সরাসরি যে সিআরএমএস সমান সমান রুট ওভার কি ছিল আমাদের যে 3RT ডিভাইডেড বাই এম। সো এম দিয়েও কিন্তু সরাসরি আমরা লিখতে পারি, এম দিয়েও। সো এম দিয়ে আমরা তখন কীভাবে লিখতে পারবো একটু খেয়াল করো। হ্যাঁ, এম দিয়ে আমরা কীভাবে লিখতে পারবো? সো প্রথম কথা আমরা এই জিনিসটাকে এখানে একটু কপি করে নিচ্ছি, এখান থেকে লিখি। তুমি যদি এখান থেকে এম দিয়ে লিখতে চাও তো তুমি কী লিখবা? তখন তোমাকে এভাবে লিখতে হবে। হ্যাঁ, এবার লিখে বলবো তখন কি দেখো সিআরএমএস এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো তখন আমরা লিখবো হচ্ছে এভাবে ব্যস্তানুপাতিক যেহেতু, তাহলে এবার লিখবো এরকম, এখানে 1 ছিল 2 ছিল, এবার লিখবো এখানে 2 এখানে 1। ঠিক আছে, সো এভাবে কিন্তু লেখা যায়। সো এই কথাটুকু তুমি মনে রাখো, সরাসরি তোমার কাজে লাগবে এইখান থেকে। হ্যাঁ, এইখান থেকে। সো এই হচ্ছে আমাদের ঘটনা। আর এখানে দেখো দুইটা প্রশ্ন কি বলা আছে, দেখে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলে আমরা পারবো। সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের উপর প্রযুক্ত চাপ দ্বিগুণ করা হলে যে সিআরএমএস কত গুণ হবে, সিআরএমএস কত গুণ হবে। সো তুমি খেয়াল করে দেখো সিআরএমএস কত গুণ হবে। সো তুমি একটু বলার চেষ্টা করো এখান থেকে। হ্যাঁ, যে তুমি চাপ দ্বিগুণ করলে সিআরএমএস কত গুণ হবে। তোমাকে বলে দিয়েছে সমস্ত প্রক্রিয়ায়, তাহলে চাপ দ্বিগুণ করা যাই করো, সমস্ত প্রক্রিয়া মানে কি টি স্থির। টি যেহেতু স্থির, আর কোনো কথা আছে এখানে? আর কোনো কথা হবে না। টি স্থির তার মানে কি গতি শক্তিও স্থির থাকবে। টি স্থির অর্থাৎ ইকে স্থির, সহজ উত্তর শেষ। অর্থাৎ ইকে স্থির, কোনো চেঞ্জ হবে না। তুমি দ্বিগুণ করছো, চাপ ডাজেন্ট ম্যাটার। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো আশা করি পারবো। এখানে কি বলছে দেখো, সমচাপ প্রক্রিয়াতে সমচাপে আয়তন দ্বিগুণ করা হলো। সো আয়তন দ্বিগুণ করছো, আয়তন দ্বিগুণ করলে সিআরএমএস কত? এখন তুমি ভাবতে পারো যে আচ্ছা ঠিক আছে, আয়তন দ্বিগুণ করলে তো সিআরএমএসতে কোনো চেঞ্জ হবে না। তোমাকে খেয়াল করতে হবে সমচাপে বলছে। আর আমরা জানি সমচাপে পি, সমচাপ মানে কি পি স্থির, সমচাপ মানে কি পি স্থির। আর পি স্থির থাকলে ভি আর টি এর সম্পর্ক আবার সমানুপাতিক। তাহলে আয়তন দ্বিগুণ করলে তাপমাত্রা কত গুণ হবে? যে তাপমাত্রাও দ্বিগুণ হবে। সেই কথা লিখে নেই যে আয়তন দ্বিগুণ করলে ভি দুই গুণ করলে টি দুই গুণ হবে। আর টি যদি দুই গুণ হয় আর টি দ্বিগুণ হলে, সুতরাং টি দ্বিগুণ হলে গতিশক্তিও দ্বিগুণ হবে, ইকে দ্বিগুণ হবে, ইকে দুই গুণ হবে। কারণ আমরা জানতাম কি? কারণ আমরা সরাসরি জানতাম যে এই গতিশক্তি সরাসরি নির্ভরশীল কার উপরে? এই তাপমাত্রার উপরে। সো এইভাবে কিন্তু তুমি উত্তরগুলো করতে পারো। সো আশা করি আমরা এখান থেকে এই জিনিসটা বুঝে গেছি। হ্যাঁ, সো আমরা এখানে এই গতিশক্তি সিআরএমএসটুকু বুঝলাম। এরপরে দেখো আমাদের কি আছে যে প্রবলেম সলভ। তার মানে আমরা এইখান থেকে যদি মোটামুটি এতটুকু ইনফরমেশন শুধুমাত্র মাথায় রাখতে পারি, খুব ইজিলি আমরা কিন্তু এখান থেকে এই গতিশক্তি সিআরএমএস এর প্রশ্নগুলো উত্তর করতে পারবো এবং প্রবলেমগুলো সলভ করতে পারবো। সো দেখি আমাদের অল ইন ওয়ানে কি আছে। দেখো এখানে এই উদ্দীপক দিয়ে এই গতিশক্তি সিআরএমএস নিয়ে যা নর্মালি জিজ্ঞেস করে, সাধারণত যেসব প্রশ্ন জিজ্ঞেস করে সেগুলো আমরা একসাথে দিয়ে দিছি। এগুলো বিভিন্ন বোর্ডেরই প্রশ্ন, শুধু আমরা একসাথে করছি তুমি যেন বুঝতে পারো যে হ্যাঁ গতিশক্তি সিআরএমএস থেকে এই কথাগুলো জানলে মোটামুটি চলে। সো আমরা একটা দেখি, আমরা এই প্রশ্নগুলো আমরা এখান থেকে সলভ করবো 6-7টা। সো দেখি আমরা সলভে চলে যাই। প্রশ্নটা কি বলছে? বলছে এত মিটার কিউব আয়তনের সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় ও এত চাপে অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। তার মানে একটা আয়তন জানি, দেখো তাহলে কী দেওয়া আছে যে এত আয়তন। সো এত আয়তন এবং এত তাপমাত্রায় এত চাপে, সো চাপটাও দেওয়া আছে, চাপে কিছু অক্সিজেন গ্যাস ভর্তি করা আছে। গ্যাসের প্রতিটি অণুর ব্যাস এটাও দেওয়া আছে। তাপমাত্রা অপরিবর্তিত রেখে কিছু অক্সিজেন গ্যাস ব্যবহারের পর অক্সিজেন ব্যবহার করা হলো, তখন পরবর্তীতে এই চাপ পাওয়া গেল। তার মানে এটা কি আমাদের পরবর্তী চাপ, এটা P2 মনে করো। হ্যাঁ, এটা পরবর্তী চাপ। এখন আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে কি গ নাম্বারটা, তুমি খেয়াল করো যদি প্রশ্ন এখানে আসে গ নাম্বারে, এটা কিন্তু বোর্ডের একটা প্রশ্ন। লাস্ট টাইম বোর্ডটা দেখাচ্ছি। সো উদ্দীপকে বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে সিআরএমএস কত? সো সিআরএমএস জিজ্ঞেস করছে। তোমার সিআরএমএস জিজ্ঞেস করলে মাথায় আগে টেন্ডেন্সি থাকবে যে তাপমাত্রা দেওয়া আছে কিনা, তাপমাত্রা থাকলে সেটা দিয়ে করা সবচেয়ে বেটার। সো খেয়াল করবো আমি এখানে যে সিআরএমএস কত,
কত ছিল উদ্দীপকে বর্ণিত অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে। তাহলে ব্যবহারের পূর্বে মানে কি ওইদিকে দেখো ব্যবহারের পূর্বে চাপ জানি, তারপর হচ্ছে এখানে কি জানি আমরা, যেখানে আমরা এই চাপ জানি, তুমি খেয়াল করো এখানে আয়তন জানি, চাপ জানি, আবার এখানে তাপমাত্রাও জানি। সো আমাদের একটু জিনিস বলা ছিল। সো তুমি দুইটা কাজ করতে পারো এখানে, যে তাপমাত্রা যেহেতু দেওয়া আছে তুমি তাপমাত্রা দিয়ে যদি লিখতে চাও যে CRMS সমান হচ্ছে কি √3RT/m, সো তুমি কিন্তু সেটা লিখতে পারো, কারণ তোমার এখানে এটাও জানা যে গ্যাসটা আসলে কি অক্সিজেন গ্যাস, এই নামটাও কিন্তু তুমি জানো। সো এখন তোমার কাছে কোনো বাধা নাই, সূত্র ইউজ করতে তোমার কাছে কোনো বাধা নাই। সো আমরা 1 নাম্বারটা এখান থেকে করে ফেলি, এখান থেকে আমরা 1 নাম্বারটা করে ফেলি, 1 নাম্বারটা একটু করে ফেলি। এখান থেকে তোমাকে বলছে ব্যবহারের পূর্বে অক্সিজেন গ্যাসের CRMS। সো আমরা কি জানি যে CRMS = √3RT/m, √3RT/m। সো এখানে কোনো সন্দেহ বা কোনো কনফিউশনের কোনো জায়গা নাই, সব কিছু ক্লিয়ার। সো এখানে তুমি বুঝতে পারতেছো 3 আর এর মান কোনটা বসাবো, অবশ্যই এইটা 8.314, সব কিছু ক্লিয়ার করে দিছি। আর টি এর মানটা বলা আছে কত 300 কেলভিন, কেলভিনে দেওয়াই আছে, খুবই ভালো। আর এম কি, এম হচ্ছে অক্সিজেন, অক্সিজেন মানে কত 32, শুধু 32 বসালে কিন্তু ভুলটা হয়ে গেছে। আমরা কি বলছিলাম অবশ্যই এম কেজিতে নিতে হবে। সো 32 × 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করে দিলাম, বুঝো তো সবাই। সো এখন তোমার কাজ কি পুরো অংশটুকু তুমি ক্যালকুলেটারে বসাই দাও। সো এইটুকু তো অবভিয়াসলি বের করতে পারবা বলে আমার বিশ্বাস। হ্যাঁ, এইটুকু ক্যালকুলেটারে বসাই দিতে কোনো সন্দেহ তো আর নাই, সমস্যা নাই। আর একক কি আসবে, এত মিটার/সেকেন্ড, দ্যাটস ইট। সো হয়ে গেল আমাদের কি 1 নম্বরের উত্তর। সুতরাং CRMSটা আমাদের কত, এত মিটার/সেকেন্ড হয়ে গেল। 2 নম্বরে আমাদের বলছে কি গ্যাসের তাপমাত্রা কত হলে গ্যাস অণুগুলোর CRMS 575 হবে। এবার CRMS বলেই দিছে যে বলছে তাহলে গ্যাসের তাপমাত্রা কত হইতে হবে। তাহলে এই সেম অঙ্কটা জাস্ট উল্টা আমরা করবো, আসো। তাহলে আমরা কী করবো, এখানে 2 নম্বরটাও এখানে করে ফেলি, আসো। তুমি লিখবা আবারও সেম সূত্র, আমরা জানি হচ্ছে CRMS = √, কি জানি আমরা, √, হচ্ছে 3RT/ হচ্ছে m। তোমাকে বলে দিছে আবার কি তাপমাত্রা কত হলে এই কাজটা হবে। তো তুমি একটা কাজ করো, এখান থেকে কাজ করো যে তাপমাত্রা বের করবো যেহেতু, তুমি এখানে দেখো তাপমাত্রা ওই পাশে আছে, উভয় পক্ষে স্কোয়ার করে দাও। সো এখানে কি আসবে যে CRMS², হ্যাঁ CRMS², বা আমি ব্র্যাকেট দিয়ে দিই সুবিধা হবে, CRMS এর স্কোয়ার। আর এখানে কি থাকতেছে আমাদের, এখানে থাকতেছে হচ্ছে m, এই পাশে স্কোয়ার রুট চলে যাবে স্কোয়ারের জন্য 3RT। সো এখান থেকে বের করতে যাচ্ছে আমরা টি এর মান, সো m এদিকে গুণ করে দিই। তাহলে T = কি হবে, তুমি নিজে একটু জাস্ট এখানে দেখাও। দেখো এখানে যে আমাদের এখানে T = কি হচ্ছে, যে আমাদের এখানে T জাস্ট কি হইতেছে খেয়াল করো। দেখো T তাহলে কি হবে, এই CRMSটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো যে আমাদের এখানে ছিল কত CRMS, এখানে স্কোয়ারটা ছিল, স্কোয়ার ছিল, আর m এখানে এসে গুণ হবে, m এখানে এসে গুণ হবে, আর 3R দিয়ে ভাগ হবে, 3R দিয়ে ভাগ হবে। তুমি প্রত্যেকটা মান তুমি এখানে বসাই দাও, তাহলে দেখো চলে আসছে, প্রত্যেকটা মান বসাই দাও তুমি। CRMS এর মান 575 মিটার/সেকেন্ডে আছে, তো সমস্যা নেই, মিটার/সেকেন্ডেই আছে। সো এখানে বসাই দিচ্ছি আমরা 575। সো 575 স্কোয়ার দিয়ে দাও, স্কোয়ার দিয়ে দাও, আর গুণ কি m, অক্সিজেনের কথা বলা, তার মানে কি 32, কিন্তু অবশ্যই কেজিতে 10⁻³ আর 3R, তো 3 আর R এর মান কত 8.314, কোনো সন্দেহ সমস্যা নাই। সো এতটুকু ক্যালকুলেটারে বসাই দিলে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা যে সামথিং কিছু একটা কেলভিনে পেয়ে যাবো, তো অবশ্যই কেলভিনে পাবো। সো আশা করি এটা আমরা সুন্দর মতো বুঝে গেলাম। সো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসবে। সো এগুলো নর্মালি গ নাম্বারে, এই 1, 2, 3, 4, 5 এগুলো সব গ নাম্বারে। সো আমরা এরপরে পরেরটা করি। 3 নাম্বারটা কী বলছে সেটাও দেখে ফেলা যাক খুব দ্রুত। 3 নাম্বার দেখো কী বলছে আমাদের এখানে, 3 নাম্বারটা যে বলছে যে প্রাথমিক অবস্থায় সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি কত, যে গতিশক্তি। তাহলে যদি সরাসরি তোমার পরীক্ষায় গতিশক্তি CRMS থেকে প্রশ্ন আসে, গ নাম্বারগুলোতে তুমি শিওর থাকো এটাই জিজ্ঞেস করবে, গতিশক্তি কত, CRMS কত, এরকমই জিজ্ঞেস করে। ঘ নাম্বারটাই বলবে যে এই মন্তব্য সঠিক কিনা, বা উনি বলছিল গতিশক্তি কমবে, কোন পাত্রের গতিশক্তি বেশি, কোন পাত্রের তাপমাত্রা বেশি, কার CRMS বেশি, CRMS সমান কিনা, এরকম জিজ্ঞেস করবে। সো আমরা এখানে কয় নাম্বার করতেছি, 3 নাম্বার। সো 3 নাম্বারের উত্তরটা তুমি একটু এখানে খেয়াল করো কি বলছে। প্রাথমিক অবস্থায় সিলিন্ডারে আবদ্ধ গ্যাসে গতি, প্রাথমিক অবস্থা মানে কোনটা, যখন চাপ ছিল এত, আয়তন ছিল এত, তাপমাত্রা ছিল এত, সেই অবস্থায়। সো তুমি এখান থেকে বের করে ফেলতে পারো যে আমরা কি জানি, আমরা জানি গতিশক্তি কি, আমরা জানি গতিশক্তি E কে সমান আমরা জানতাম হচ্ছে, তুমি 3/2 nRT জানো মনে করো, কিন্তু তুমি খেয়াল করো এখানে তাপমাত্রা অবশ্যই জানো 300 কেলভিন, কিন্তু এই মোল সংখ্যা তোমাকে আবার কষ্ট করে বের করতে হবে। তুমি একটা কাজ করো যে ঠিক আছে আমি এটা করতে যাচ্ছি না,
এই 3/2 থাকলো। আর এনআরটির পরিবর্তে কি বসাতে পারি আমরা, পিভি সমান এনআরটি, সেটাও লিখতে পারি। দেখো যদিও এখানে আমাদের কি বলছে, অক্সিজেন গ্যাস বলছে, তো তুমি কিন্তু চাইলে এখানে কি করতে পারতা, 5/2 এনআরটি দিয়েও করে ফেলতে পারতা, কোনো সমস্যা নাই, এবং অ্যাকুরেট হইতো যে হচ্ছে কি, যেহেতু আমাদের দ্বিপারমাণবিক গ্যাস। সো আমরা 3 লিখে ফেলছি, এটাতে করে ফেলি, যেহেতু দুইটাই আমাদের হচ্ছে, সো এটা দিয়ে আমরা করে ফেলি। সো খেয়াল করো মানগুলো বসাই দিচ্ছি আমরা। 3/2 পি এর মান কত, 2.5 ইন্টু 10⁵ হচ্ছে আমাদের পি এর মান। আর ভি এর মান কত, এত মিটার কিউব। দেখছো প্যাসকেল এবং মিটার কিউব দুইটাই আছে, সো কোনো একক চেঞ্জ করতে হয় নাই, খেয়াল রাখতে হবে, খেয়াল করে বসাইতে হবে, খালি চাপ আর আয়তন বসাইলে হবে না, এককটাও দেখতে হবে। সো আমি এককটা খেয়াল করলাম যে মিটার কিউবে আছে। সো এই পুরোটুকু বসাই দিলে পেয়ে গেলাম আমি কি এখানকার গতি শক্তি, ঠিক আছে, গতি শক্তি, এবং একক কি আসবে, এই যে সামথিং এত জুল। সো গতি শক্তি আমাদের এইভাবে চলে আসবে, খুবই সিম্পল। সো গ নম্বরগুলো তুমি এরকমই ম্যাক্সিমাম কেজে পাবা। 4 নম্বরটা তুমি একটু খেয়াল করো, 4 নম্বরটা কি বলছে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। একটি অণু, তো তুমি কি জানতা যে একটি অণুর গতিশক্তি বললে কি হয়, যে একটি অণুর গতিশক্তি। সো তুমি লিখে নাও এভাবে যে একটি অণুর গতিশক্তি। সো একটি অণুর গতিশক্তি তুমি কি লিখবা, একটু আগে তুমি শিখছো যে ভাই একটি অণুর গতিশক্তি বললে আমরা শিখছিলাম ইকে প্রাইম দিয়ে লেখা শিখছিলাম। সো সেটা যাই লেখো, তুমি লিখে দাও এখানে 3/2 কেটি বা 5/2 কেটি লিখে দাও, সমস্যা নাই, কারণ এখানে 3, 5 দুটাই যায়, যেহেতু কোনো পাপ হয় না। সো লিখে দিতে পারো। সো 3/2 কেটি, তো মানগুলো বসাই দাও, জাস্ট কে আসবে অবশ্যই বুঝতে পারলাম যে হচ্ছে এখানে 3/2 কে বোলসম্যান ধ্রুবক, R/NA, এবং সেই মানটা আমাদের মুখস্থ আছে, বোলসম্যান ধ্রুবক 1.38 ইন্টু 10⁻23। এবং তুমি খেয়াল করো টি এর মানটা কত, সিলিন্ডারের আবদ্ধ অবস্থায় তাপমাত্রা কত ছিল, সেই 300 কেলভিন কিন্তু আমাদের এখানে তাপমাত্রা ছিল। সো আমরা এখানে সেটা লিখে দিচ্ছি যে 300 কেলভিন, এবং সব কিছু তুমি ক্যালকুলেটারে বসাই দিও, এক লাইনে বসাই দিতে পারতেছো, তাহলে চলে আসবে কি, এই যে এখানে আমাদের সামথিং জুল চলে আসবে। সো আবারও একই। সেখানকার বিশেষত্ব ছিল হচ্ছে, প্রশ্ন জিজ্ঞেস করছিল কি, যে একটি অণুর গতিশক্তি, এই কথাটা জিজ্ঞেস করছিল, একটি অণু। সো এভাবে তুমি খেয়াল করলেই পেরে যাবা আশা করছি। এবং একইভাবে এখানে 5 নম্বর ম্যাথটা তুমি দেখো যে প্রাথমিক অবস্থায় সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের অণুর সংখ্যা বের করো। সো প্রাথমিক অবস্থায় এখানে যে সিলিন্ডারে যে গ্যাসের অণু ছিল, সেই গ্যাসের যে অণু ছিল, এখানে আয়তন আছে, চাপ আছে, তাপমাত্রা আছে। সো এখানে কত মোল অণু ছিল এবং অণুর সংখ্যা কত ছিল, কত মোল তো জানে, অণুর সংখ্যা কয়টি অণু ছিল সেটা জিজ্ঞেস করছে। সো এই ধরনের কেজে অবশ্যই তোমাকে কি করতে হবে, মোল বের করতে হবে, যে কয় মোল এখানে আমাদের অক্সিজেন ছিল। সেখানে 5 নাম্বারটা সো লিখে ফেলো। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পিভি সমান হচ্ছে এনআরটি। সো এই সূত্রটা আমরা প্রয়োগে এখন শিখে আসো। পিভি সমান এনআরটি আমরা সূত্র থেকে দেখছিলাম, ম্যাথগুলো যখন করবো তোমাকে কী কী জিনিস খেয়াল রাখতে হবে পিভি সমান এনআরটি করার সময়। অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে দেখো এই এককগুলা কিসে কিসে আছে, মিটার কিউব আছে, প্যাসকেলে আছে, এবং তুমি একটা জিনিস কিন্তু শিখছিলা, তোমার কি মনে পড়ে, বলছিলাম চার্ট করে দিয়েছিলাম যে আর এর যদি তুমি কোন মানটা নাও, 8.314 মানটা নাও, তোমার এখানে আর আছে, তুমি মোল বের করবো। আমি আগে লিখে নিচ্ছি মোল এন সমান কী হবে তাহলে, এই উপরে পিভি, নিচে আসবে কি আরটি। সো আমি সেটা লিখতেছি এখানে যে এন ইকুয়াল টু, এখানে খেয়াল করো আর এর মানটা আমি লিখে ফেললাম 8.314। তাহলে এটা তো অবভিয়াস, আমাকে কি করতে হবে, আর এর মানে 8.314 না, মানে চাপ প্যাসকেলে নিতে হবে, এবং চাপ প্যাসকেলে আছে, খেয়াল করছো, প্যাসকেল বা নিউটন বা মিটার স্কয়ার। সো আমি লিখে নিচ্ছি সেটাই যে 2.5 ইন্টু 10⁵। সো এটা অবশ্যই খেয়াল করতে হবে। এবার আয়তন কিছু নিতে হবে মিটার কিউব, এবং সেটাও আছে, তো তোমার কোনো চেঞ্জ করতে হইলো না এই অঙ্কে। সো ভাগ্য ভালো। সো আমরা পরের অঙ্কে দেখবো চেঞ্জ করতে হয় কিনা। আর টি কত, টি অবশ্যই কেলভিনে নিতে হবে। সো তুমি টি কেলভিনেও নিয়ে ফেললা। সো এখানে মোল সংখ্যা চলে আসে। সো আমরা মোল সংখ্যাটা এখানে একটু বের করে রাখি, দেখে আমাদের এখানে কত হচ্ছে মোল সংখ্যাটা। সো গুণ করে দাও, 2.5 ইন্টু 10⁵ গুণ হচ্ছে 10⁻⁻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 ⁻
-2 -2 ভাগ হচ্ছে 300 ভাগ হচ্ছে 8.314, প্রায় 1.0023। তার মানে এই মানটা আসে কত আমাদের 1.0023। তো এত আমাদের কি আসছে, এত মোল, হ্যাঁ এত মোল আসছে। তোমাকে কিন্তু মোল জিজ্ঞেস করছিল কি অণুর সংখ্যা। সো আমরা আবার জানি এই মোলের সূত্র আমরা আবার জানি, এখানে লিখে দিচ্ছি। এই মোল সংখ্যা n সমান সমান লেখা যায় W/m, n সমান সমান লেখা যায় x ডিভাইডেড বাই na, এরকম অনেকগুলো লেখা যায়। বা আরও লেখা যায় হচ্ছে এরকম v লিটার এককে v ডিভাইডেড বাই 22.4।
সো এরকম লেখা যায় কি সমান এই মোল সমান এই জিনিসগুলো লেখা যায়। সো তুমি এখানে কোনটা অ্যাপ্লাই করবা, তুমি যেহেতু অণুর সংখ্যা চাইছে এক্স, তুমি লিখবা এন এর পরিবর্তে কি লিখবা, দেখো এন সমান এক্স বাই এন এ, তাহলে এক্স সমান কি হবে এন ইন্টু এন এ। তাহলে আমরা লিখবো আবার, হ্যাঁ আবার এটা লিখে নিয়ে এক লাইন করে দিয়ে যাও, এন সমান সমান কি এক্স ডিভাইডেড বাই এন এ, সুতরাং এক্স সমান সমান কি যে এন ইন্টু এন এ। মান বসে দাও, এন এর মান হচ্ছে কত, এন এর মানটা হচ্ছে কত আমাদের যে 1.0023 আর এন এ কত 6.023 ইন্টু 10⁻23। সো এই যে পুরোটা মান গুণ করলে তুমি পেয়ে গেলা কি এক্স এর মান, যে অনুর সংখ্যা, অনুর সংখ্যা তুমি কিন্তু এভাবে চলে বের করে ফেলতে পারো। ওকে, আর এটা আমরা এক কাজ করি, এখান থেকে আমরা একটু সাইডে সুইডে সরাই দিই, সেখান থেকে আমরা একটু সরাই দিচ্ছি, এটা নিচে রাখে দিই, আমাদের যেহেতু এটা আমাদের প্রয়োজন হয়েছিল সেটা আমরা লিখে রাখলাম। সো এখানে এক্স এর মানটা কত চলে আসবে, গুণ করে দাও, গুণ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এগুলো আসে হচ্ছে মোটামুটি এরকম যে 6.037 ইন্টু 10⁻23t। সো যা আসবে তাই, এটা কোনো সমস্যা নেই, জাস্ট এটা আমাদের কি উত্তর এখান থেকে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের জিনিস, এভাবে কিন্তু তোমার বের করার প্রয়োজন হতে পারে। সো বের করে ফেললাম আমরা এখান থেকে আমাদের এই জায়গাটার অণুর সংখ্যা। ঘ নম্বরগুলোতে কী ধরনের প্রশ্ন আসতে পারে খেয়াল করো, এর কিন্তু এটা বোর্ডের ঘ নম্বর অঙ্ক করতেছি, একটু পরে এই বোর্ডগুলো তুমি পাবা। উদ্দীপকে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করেছে তা কত। এখানে কি ছিল, গ্যাস, এই পাত্রের মধ্যে কিছু গ্যাস ছিল, আমরা কিছু বের করে দিছি এখানে দেখো, তারপরে চাপ এত হয়েছিল। এখন তাহলে বলছে যে তাহলে কত গ্যাস ব্যবহার করছি। সো আমরা এটাকে বের করি যে প্রথমে গ্যাস ছিল কত, ব্যবহারের পূর্বে গ্যাস। সো আমরা লিখে নিচ্ছি যে কত নম্বর, এটা 6 নম্বর। সো ব্যবহারের পূর্বে, হ্যাঁ ব্যবহারের পূর্বে গ্যাস, ব্যবহারের পূর্বে গ্যাসের ভর, যে গ্যাস কতটুকু ছিল আর কি, ব্যবহারের পূর্বে গ্যাসের ভর, যে নাম দিলাম যে W1, ব্যবহারের পূর্বে গ্যাসের ভর হচ্ছে W1। তোমরা কীভাবে বের করবো, আমরা ছোটো জানি পিভি সমান সমান এনআরটি, পিভি সমান সমান এনআরটি। সো আমরা এই এনকে লিখতে পারি আমরা কীভাবে, ডাব্লিউ দিয়ে লিখতে পারি। সো পিভি সমান সমান এনআরটি, সো এন এর পরিবর্তে W/m/RT। সো ব্যবহারের পূর্বে যে জিনিসগুলো ছিল আমাদের, যে চাপ ছিল আমাদের P1, আয়তন ছিল হচ্ছে আমাদের V1, আয়তন ছিল আমাদের V1, আর ডাব্লিউ ছিল W1, গ্যাস তো এই একটাই, তাপমাত্রা ছিল T1। এবং খেয়াল করো তাপমাত্রা লেখার দরকার না, কারণ বলছিল যে তাপমাত্রা অপরিবর্তিত রেখে আমি পরবর্তীতে তাপমাত্রা চেঞ্জ হতে দেইনি। সো এই হচ্ছে আমাদের প্রথম বিষয়। W1টা আমরা বের করে ফেলি এখান থেকে আমরা, সুতরাং W1টা কত আসতেছে, তো ডাব্লিউটা কত আসতেছে আমাদের এখানে PVM বাই হচ্ছে RT। সো তুমি চাইলে এখান থেকে এই মানগুলো বসাই দিতে পারো, যে W1 এর মানটা কত আমাদের এখানে, এটা যে P এর মান কত, যে ব্যবহারের পূর্বে চাপ ছিল হচ্ছে এত। সো এটা হচ্ছে আমাদের কত 2.5 ইন্টু 10⁻5। ভি কত ছিল, ভি এটাই ছিল 10⁻², শুরুতে ছিল এটা -2। তারপর হচ্ছে আর তো আমাদের প্যাসকেল, যেহেতু এসআই এককে নিতে হবে, আর টি হচ্ছে কত 300 কেলভিন। সো এখানে অবশ্যই তুমি এটা বের করলে তুমি এখানে একটা ডাব্লিউ এর মান পাবা, অবশ্যই সামথিং একটা গ্রাম পাবা। সো আমি আর হিসাবটা করলাম না, সো ভাগটা করলে পাচ্ছে, তাই না। এইবার তোমার আরেকটা কাজ হচ্ছে যে গ্যাস ব্যবহারের পর, হ্যাঁ আমি আরেকবার করতেছি তাহলে এটা, যে গ্যাস ব্যবহারের পর, সো O2 গ্যাস ব্যবহারের পর, O2 গ্যাস ব্যবহারের পর ভর, নাম দিলাম হচ্ছে সেই ভরের হচ্ছে W2। তো সেই W2 সমান সমান কী লেখা যাবে খেয়াল করো, W2 সমান সমান আমরা সরাসরি এখান থেকে লিখে ফেলতেছি। তো সেক্ষেত্রে কী আসবে, যে PVM বাই হচ্ছে RT। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এখানে কিন্তু অঙ্কটা, এখানে কিন্তু সবাই ভুল করবে, মনোযোগ দিয়ে খেয়াল করো। পি এর মান চেঞ্জ হয়েছে, সো অবশ্যই P2, কারণ দেখো পরবর্তীতে চাপ কত হয়েছে, এত দাঁড়াইছিল আর কি, সেটা আমাদের P2, সো P2। এম এর মান কত, এম তো সেই অক্সিজেন, সমস্যা নেই, আর সেম, টিও সেম, কারণ তাপমাত্রা স্থির রাখছিল। এবার ভি এর জায়গায় অনেকে কি করতে পারে, যে আচ্ছা অর্ধেক গ্যাস, কিছু গ্যাস আমরা বাইর করে দিছি, তাহলে এখানে কিন্তু ভি কত হবে, ভি কোনটা নেব। উত্তর হচ্ছে ভি কোনো চেঞ্জ হবে না, ভি আগে যে আমাদের সাদা ভি ছিল, অর্থাৎ পূর্বে যে ভি ছিল সেই ভি কিন্তু আমাদের হবে, ভি কোনো চেঞ্জ হবে না। কেন, কারণ কিছু গ্যাস যখন বের হয়ে গেছে, ভিতরে যে গ্যাসগুলো, বাকি গ্যাসগুলো, তারাই কিন্তু পুরো আয়তন এখন দখল করে থাকবে। তার মানে এই গ্যাসের আয়তন কোনো চেঞ্জ হবে না। গ্যাস অর্ধেক যদি বের করে দিত, তারপরে আয়তন কি থাকতো, সেম ওইটাই থাকতো।
সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, গ্যাস বের হয়ে গেলেও ভিতরে যে গ্যাস তারাই পুরো পাত্র আবার আয়তন দখল করে রাখবে। সো আয়তন কোনো চেঞ্জ হবে না। তুমি জাস্ট এখানে মান তাহলে বসাই দাও, জাস্ট এখানে মানটা বসাই দাও, আমি এই লাইনে বসাই দিচ্ছি। চাপের মানটা চেঞ্জ হয়েছে কত, 1.3 ইন্টু 10⁵ এটা। তারপর হচ্ছে আমাদের ভি আগেরটায় 10⁻², আর এম হচ্ছে কত আমাদের, এম তো এখানে বসাই নি আমরা, পিভি বসলে এম বসাই নি, এখানে অক্সিজেন ছিল তাই না। সো আমি বসাই দেবো কত আমরা এখানে হচ্ছে 32, এখানে কেজি নেওয়ার দরকার নেই কারণ আমি গ্রাম বের করছি। সো এখানে গ্রাম বসালে এখানে গ্রামে চলে আসবে। সো এখানে আমি সেই সেটা বসাই দিচ্ছি, হ্যাঁ সেটাই বসাই দিচ্ছি আমরা। আর আরটি কত, আর তো সেম আগের মতো 8.314, আর টি হচ্ছে কত 300 কেলভিন তাপমাত্রা সেম রাখা হয়েছিল। তো তুমি এই যে পেয়ে গেলা W2 মানও পেয়ে গেল এত গ্রাম। সো ব্যবহারের পূর্বে ভর ছিল, ব্যবহারের পর ভর, তাহলে এখন অবশিষ্ট ভর পাওয়া যাবে। সুতরাং অবশিষ্ট ভর মানে বিয়োগ করে দিয়ে তুমি অবশিষ্ট ভরটা পাবা, যে অবশিষ্ট ভর ইকুয়াল টু কি W1 মাইনাস হচ্ছে W2। সো বিয়োগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা অবশিষ্ট ভর, বা হচ্ছে কি যে অবশিষ্ট ভর বলতে কি, যে মানে হচ্ছে অবশিষ্ট না, যে ব্যবহৃত ভর, অবশিষ্ট না, কারণ অবশিষ্ট তো এটাই ব্যবহারের পূর্বে ভর ছিল, ব্যবহারের পর ভর অবশিষ্ট এটাই আছে, ব্যবহারের পর অবশিষ্ট আছে এটা, তাহলে ব্যবহৃত ভর। সো ব্যবহৃত O2 এর ভর সেটা কত বিয়োগ করলে পেয়ে যাবা। যে আগে ছিল 10 গ্রাম, এখন আছে 7 গ্রাম, তাহলে 3 গ্রাম ব্যবহার করছি, এরকম বিয়োগ করলে পেয়ে যাবো। সো আশা করি আমরা এটা বুঝে গেছি। এরপরে দেখো আমাদের একটা অঙ্ক বলছে, এই অঙ্কগুলো কিন্তু একদম সৃজনশীলের অঙ্ক, একদম সৃজনশীলের অঙ্ক, আমরা সৃজনশীল কিন্তু করতেছি। এই অঙ্কটা করেই তোমাকে দেখাচ্ছি যে কোন সৃজনশীলটা করতেছে, তোমাকে দেখাচ্ছি এই অঙ্কটা করে নিই। উদ্দীপকের সিলিন্ডার থেকে অর্ধেক গ্যাস বের করে এর তাপমাত্রা 87°C করলে পরিবর্তিত চাপ পূর্বের চাপের সমান হবে কিনা। তাহলে উদ্দীপকের সিলিন্ডার থেকে আমরা অর্ধেক গ্যাস বের করে দিছি এবং তাপমাত্রা আমরা 87° করছি। তাহলে আগে তাপমাত্রা ছিল 300 কেলভিন, আর এখন আমাদের তাপমাত্রা আছে কত হচ্ছে 87°C। তাহলে এখন চাপের মান কীরকম হবে। সো আমরা দেখো সূত্র লিখে আমরা এখানে সহজে করে ফেলি। আমরা এটাকে 7 নাম্বারটা আমরা জানি কি পিভি সমান সমান হচ্ছে এনআরটি, আর এন এর পরিবর্তে লেখা যায় যে W/m/T। তুমি খেয়াল করো এখানে কি কি লেখা যাচ্ছে। প্রথম ক্ষেত্রে উদ্দীপকের সিলিন্ডার থেকে অর্ধেক গ্যাস ব্যবহার করে এই তাপমাত্রা 87 করলাম, পরিবর্তিত চাপ পূর্বের চাপের। সো আমি আগে পূর্বের চাপটা বের করে নিই, আসো। সো পূর্বের চাপ ধরলাম আমাদের P1, আয়তন ছিল আমাদের V1, W আমরা হচ্ছে পরিবর্তিতে W1 ছিল, W ছিল মনে করো, আর M তো এমই ছিল, W1 লিখতেছি আমরা, আর আর থাকলো, আর T1 লিখলাম আমরা। কখন পূর্বে, প্রথম ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে। তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে অর্ধেক গ্যাস বের করার পর, তো অর্ধেক গ্যাস বের করার পর, অর্ধেক গ্যাস বের করে দেওয়ার পর ভর কত হবে। সো এই ভর কি হবে, ভর হবে W2। সো W2 এর মানটা কি হবে, এই আগে যা ছিল W1 তার অর্ধেক হবে, এখন অর্ধেক বের করে দিচ্ছি আর অর্ধেক থাকবে, দুইটা ভাগ করব। তো এক্ষেত্রে আমরা শুধু কি লিখবো, খেয়াল করো, এক্ষেত্রে লিখবো আমরা হচ্ছে P2 V2 সমান সমান, এখানে লিখবো কি W2, এখানে হচ্ছে M, এখানে R, এখানে হচ্ছে T2। সাপোজ তুমি কি করলা, এটাকে তুমি দিলা 1 নং সমীকরণ, তুমি এটাকে দিলা হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে তুমি দিলা হচ্ছে 2 নং সমীকরণ। সো 1 নং সমীকরণকে 2 নং সমীকরণে ভাগ করে দাও, তাহলে দেখো তুমি তোমার P1 P2 পেয়ে যাবে। সো এখানে ভাগ করলে কি থাকছে, এবং একটা জিনিস তুমি খেয়াল করো যে অর্ধেক গ্যাস বের করে দিলাম, তাহলে এখন এই V2 এর মানটা কত হবে। উত্তর হচ্ছে অর্ধেক গ্যাস বের করে দিলেও এই V2 এর মান আসলে চেঞ্জ হবে না, V2 এর মান V1ই থাকবে। মনে আছে কি জন্য, কারণ অর্ধেক গ্যাস বের করে দিলাম, ভিতরে যে অর্ধেক গ্যাস আছে তারা এখন পুরোটুকু দখল করে থাকবে। তবে এখানে আয়তনে কোনো চেঞ্জ হবে না, যদি গ্যাস বের করে দাও তাহলে আয়তনে কোনো চেঞ্জ হয় না। সো এখানে কি হবে দেখো, কাটাকাটি করলে কি আসবে, ভাগ করলে 1 ও 2 নং আমরা যদি ভাগ করি কি পাবো, এখানে পাবো হচ্ছে P1 ডিভাইডেড বাই হচ্ছে P2, এটা পাচ্ছি আমরা। আর V1 তো কাটা গেছে, আর ওই পাশে কি আছে দেখো, M কাটা যাচ্ছে, এবং ওইখানে পাচ্ছি আমরা কত W1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের W2, আর এখানে কাটা যাচ্ছে আমাদের, থাকতেছে কত আমাদের T1/T2, T1 থাকতেছে, সো T1 ডিভাইড বাই হচ্ছে T2। সো আসো আমরা এখানে চাপের মান বের করি, কি আসতেছে W1 এর মান W1, আর W2 এর মান কত W1/2। এই দেখো লিখে রাখছিলাম আমরা, অর্ধেক বের করছি, তাহলে অর্ধেক আছে,
আর তাপমাত্রা শুরু ছিল হচ্ছে 300 কেলভিন, আর 87 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 87 যোগ 273, 360। তখন এখানে আসে হচ্ছে 87 যোগ হচ্ছে 273, হ্যাঁ, সো আমাদের 360। সো দেখো তুমি একটু কাটাকাটি করে তোমার কিন্তু উত্তর চলে আসছে, W1 কাটা গেছে, এখান থেকে P1/P2, সেখানে P1/P2 এটা হচ্ছে P1 কি পূর্বের চাপ, এটা পরবর্তী চাপ। এখন কি আসছে, এই 2টা উপরে উঠে গেছে, সেখানে আসবে হচ্ছে কত 2, আর এখানে আসতেছে কত যে 300 ডিভাইড হচ্ছে 360। সো 300 ইন্টু হচ্ছে 600 ভাগ হচ্ছে 360, আসে হচ্ছে 1.6। আমাদের এটা আসে P1/P2 আসে হচ্ছে 1.6। তার মানে ওরা বলছিল সমান হবে কিনা, আমরা দেখতেই পাচ্ছি সমান হয়েছে না, সমান হয়নি, কারণ এটা 1.6 গুণ হয়েছে। সো লিখে দেবো যে সমান হবে না। তাহলে P1/P2 কী হয়েছে, সমান হবে না। সো লিখে দাও, সুতরাং সমান হবে না, সুতরাং সমান হবে না, সমান হবে না। সো আশা করি তুমি বুঝে গেছো যে এই অঙ্ক তুমি কীভাবে করবে, তাহলে সমান হয়নি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই অঙ্কগুলো কিভাবে আসতে পারে, আশা করি বুঝেই গেছো। এবং তুমি দেখো এখানে আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে, বলছে ব্যবহারের পূর্বে সমপরিমাণ গ্যাস অপর একটি সিলিন্ডারে এসটিপিতে রাখলে গ্যাসের গতিশক্তি কিরকম হবে। সো আমরা দুইটা কাজ করি, দুইটা সিলিন্ডার নিয়ে গতিশক্তি আমরা দেখি। এই অঙ্কগুলো আমাদের ঘ নাম্বারে বলে, হ্যাঁ, ঘ নাম্বারে বলে, তোমাকে দেখাচ্ছি, দেখো তুমি বুঝতে পারবে। আমাদের কয় নাম্বার, 8 নাম্বার। হচ্ছে ব্যবহারের পূর্বে সমপরিমাণ গ্যাস, ব্যবহারের পূর্বে কত ছিল আমাদের, তারপরে ছিল হচ্ছে 10⁻² মিটার কিউব, তারপর ছিল হচ্ছে আমাদের 2.5 × 10⁵ প্যাসকেল বা নিউটন/মিটার স্কোয়ার, এত ছিল। আর তাপমাত্রা ছিল কত, তাপমাত্রা ছিল হচ্ছে তোমার 300 কেলভিন, এটা ছিল। আর বলছে যে ব্যবহারের পূর্বে সমপরিমাণ গ্যাস অপর একটি সিলিন্ডারে, আমি অপারেটর সিলিন্ডার নিছি, এই যে অপারেটর সিলিন্ডার এসটিপিতে, অপারেটর সিলিন্ডার এসটিপিতে রাখা হলো সেম পরিমাণ গ্যাস, এটাই যে হচ্ছে আমাদের কত 10⁻², তারপর হচ্ছে কত 2.5 × 10⁵, এই সমপরিমাণ গ্যাস আমরা জাস্ট নিচ্ছি আমরা, সমপরিমাণ গ্যাস বলছে, সমপরিমাণ। তো সমপরিমাণ গ্যাস তার মানে কি আসলে, যে সমমোল, তার মানে হচ্ছে সমমোল। এখানে যে মোল ছিল, এখানে এইভাবে যে ছিল গ্যাসগুলা, তার মানে কিনা একটা মোল সংখ্যা আছে না, একটা মোল সংখ্যা আছে না, যেটা আমরা গ নাম্বারে পাইছিলাম, মনে আছে, একটা অঙ্ক করে পাইছিলাম যে 1.0023, এটা কিন্তু পাইছিলাম আমরা কোন নম্বরে, ওই যে গ এর দিকে পাইছিলাম। সো ভালো কথা, এরকম। সো এখানে N1 ছিল, সো এখানেও বলছে এসটিপিতে নিচ্ছি এবং সমপরিমাণ আমরা নিচ্ছি, তাহলে কি হচ্ছে 1.0023। সো সমপরিমাণ যেহেতু বলছে, তাহলে আমি এটুকু নিলাম যে সমপরিমাণ গ্যাসকে আমি এখানেও নিছি। তাহলে এক্ষেত্রে তুমি চিন্তা করো, যে তোমাকে বলছে এবার যে এরকম ক্ষেত্রে গতিশক্তির কীরূপ পরিবর্তন হবে। তুমি কী করবা, যে এখানে গতিশক্তি বের করবা, এখানে গতিশক্তি কী লিখবা, 3/2, একবার তো বের করছিলা, এই যে 3/2 PV, একবার তো বের করছোই, সেটা হচ্ছে EK1, হ্যাঁ, EK1। সো তুমি EK1 এটা দিয়েও বের করতে পারো, 3/2 PV সব কিছু আছে। এবং পরবর্তীতে তুমি আরেকবার তুমি কী করতে পারো, এখান থেকে যে এখান থেকে তুমি গতিশক্তি বের করলা পরবর্তী ক্ষেত্রে যে EK2, এবং তুমি লিখলা 3/2 nRT, মানে তুমি মোল সংখ্যাটা জানো, হ্যাঁ, এই মোল সংখ্যা জানো, বা তুমি মোল সংখ্যা কিন্তু দরকার, তুমি একটু বের করলে, গ নম্বর তো বের করাই ছিল আর কি, আমরা কিন্তু করছিলাম একবার মোল সংখ্যা, তাই না, এটা। সো এখানে তুমি কি করবা, এখানে 3/2 n এর মানটা তুমি বসাই দিলা 1.0023, আর r এর মানটা কত, r এর মান 8.314, আর তোমাকে বলছে এসটিপিতে, আর এসটিপি মানে হচ্ছে কত আমাদের 273 কেলভিন। সো তুমি বসাই দিবা 273 কেলভিন। সো এই হচ্ছে তোমার জিনিস, তুমি এখানে পাই গেলা তোমার কি ইকে, এখানে তুমি পাই গেলা বেসিক্যালি তোমার কি EK2, তাই না, EK2। সো EK2, সো এই যে EK2 মান চলে আসলো। সো তখন তুমি বুঝতেই পারবা যে দুইটা মান কি সমান হবে কি সমান হবে না। সো মান দেখলেই বুঝতে পারবা কি আসবে, এবং পরিবর্তন বের করে ফেলতে পারবা যে কতটুকু পরিবর্তন হবে। তুমি লিখবো সুতরাং যে ডেল ইকে গতিশক্তির পরিবর্তন, তখন তুমি কি একটা মান থেকে আরেকটা মান বিয়োগ করে দিবা আর কি, বড় মানটা থেকে ছোটটা বিয়োগ করে দিবা, ঠিক আছে, তাহলে তোমার গতিশক্তির পরিবর্তনটা চলে আসবে। সো আশা করি এখান থেকে আমরা কমপ্লিটলি বুঝতে পারলাম। মাত্রই যে অঙ্কটা করলাম, এই সিকিউ সলভিং এসে আমরা 24 সালের প্রশ্নগুলো দেখবো, সিলেট 24, তারপর যশোর 24, তারপর হচ্ছে এখানে বরিশাল 24, দেখো 3 বোর্ডে কিন্তু 24 থেকে আসছিল। সেটার আগে তোমাকে আমি একদম লাস্টে দেখাই দিই, মাত্র যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো কীভাবে আসছিল সেটা তোমাকে দেখাই দিই। দেখো মাত্রই কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো করলাম, এই যে আচ্ছা আমাদের এই ধরনের অঙ্কগুলো করলাম। দেখো হচ্ছে আমরা এই যে দেখো এত আমাদের কী ছিল, অণুর ব্যাস বা এতগুলো অণু ছিল, গ্যাসের গতিশক্তি বের করো, আমরা গড় মুক্ত পরে করবো আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে দেখো এই যে এরকম টাইপের অঙ্কগুলো, এই দেখো এরকম এই অঙ্কটাই কিন্তু আমরা একটু আগে মনে করলাম, এই 2.5 এইটাতে।
যে হচ্ছে অক্সিজেন গ্যাস ব্যবহারের পূর্বে অণুগুলোর মূল গড় ভরবেগ কত ছিল, গ নম্বরে করছিলাম আমরা। উদ্দীপকের বর্ণনা মতে যে পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়েছে তা নির্ণয় করি, একটু করলাম না ব্যবহৃত, একটু হয়তো এই জিনিসটা করলাম যে ডাব্লিউ সমান সমান কী করলাম আমরা, W1 মাইনাস W2, একটু হয়তো করলাম আমরা, তাই না? সো এটা কিন্তু আমাদের অলরেডি ডান, এটা কিন্তু আমাদের অলরেডি ডান। সো এই সৃজনশীলই কিন্তু আমরা একটু করে ফেললাম। দেখো এই মানগুলো এরকমই কিন্তু মান ছিল আর কি, এই মানগুলো দিয়ে কিন্তু আমরা করছিলাম। সো এইটা আমাদের অলরেডি ডান। এবং এরকম আর একটা অঙ্ক দেখো, এই যে হচ্ছে কম না বিষয় পরিবর্তিত অবস্থায়, দেখো এই যে এরকম অর্ধেক গ্যাস বের করে দিচ্ছিল, দেখছো অর্ধেক গ্যাস বের করে দেওয়া হলো, দেখো এটাই সেই অঙ্কটা যে অর্ধেক গ্যাস বের করে দেওয়া হলো, এই অঙ্কটাও কিন্তু আমাদের ডান। অবশিষ্ট গ্যাসের তাপমাত্রা 87 ডিগ্রি করা হলো বা 87 ডিগ্রি বাড়ানো হলো, যে এরকম টাইপের কিন্তু। সো এটাও কিন্তু দেখো তুমি অলরেডি ডান। যে কি বলছিল যে অণুগুলোর মূল গড় ভরবেগ নির্ণয় করো, ঘ নম্বরে পরিবর্তিত অবস্থায় গ্যাসের চাপ পূর্বের চাপের কম না বেশি, একটু যে করলাম আমরা P1 P2। তো এইটাও কিন্তু আমাদের হচ্ছে ডান। সো তোমাকে দেখাই নিলাম যে আমরা কিন্তু ওই আগে যে প্রশ্নগুলো সলভ করলাম বেসিক্যালি সেগুলো কিন্তু সৃজনশীলেরই অংশ। কিন্তু দেখো এই দেখো সৃজনশীলের কিন্তু অংশ, দেখো এই যে এটা, এই যে হচ্ছে এ দেখো চাপের কি পূর্বের চাপ পরের চাপের সমান হবে কি হবে না। সো এই অঙ্কগুলো কিন্তু করলাম আমরা। সো এখন এছাড়াও আমরা দেখি আরেকটু, আমরা একটু সিকিউগুলো ধরার চেষ্টা করি। আমরা কিন্তু বুঝে গেছি কীভাবে প্রশ্ন আসবে, আমরা তারপরে একটু সিকিউগুলো একটু ধরার চেষ্টা করি যে এখান থেকে বেসিক্যালি সিকিউগুলো কীভাবে আসবে, সিকিউগুলো কীভাবে আসবে, আমরা কীভাবে উত্তর করবো। তো দেখো আমরা 24 সালের এই প্রশ্নটা দেখি আমরা পারি কিনা। কি বলছে, বলছে সিলেট বোর্ড 24 আসছে, এ ও বি দুটি সিলিন্ডার যথাক্রমে 5 গ্রাম ভরের নাইট্রোজেন ও অক্সিজেন আসছে। তাহলে আমাদের দুইটা সিলিন্ডার আছে, বুঝতে পারলাম দুইটা সিলিন্ডার আছে, এবং দুইটা সিলিন্ডারের মধ্যে কি আছে যে 5 গ্রাম ভরের, 5 গ্রাম তোমাকে বলেছে 5 গ্রাম ভরের কি আছে, নাইট্রোজেন আছে এবং হচ্ছে অক্সিজেন আছে। আচ্ছা বুঝলাম। উভয় সিলিন্ডারের আয়তন 8 লিটার, 8 লেখা, তাহলে এটার মধ্যেও আছে কত 8 লিটার, এটার মধ্যে আছে কত 8 লিটার। বলছে এ সিলিন্ডারে গ্যাসের চাপ এত, বি সিলিন্ডারে গ্যাসের চাপ এত। তো চাপটা আলাদা, এখানে এ সিলিন্ডারে গ্যাসের চাপ এত আর বি সিলিন্ডারে গ্যাসের চাপটা একটু আলাদা, একটু ভিন্ন রকম। আচ্ছা বুঝলাম। গ নম্বর বলছে বি সিলিন্ডারের তাপমাত্রা কত। তো কিভাবে তুমি করবা দেখি আমরা পারি কিনা। বি সিলিন্ডারের তাপমাত্রা, গ নাম্বার। দেখো বি সিলিন্ডারে কি কি ইনফরমেশন দেওয়া আছে, বি সিলিন্ডারে কি কি দেওয়া আছে, বি সিলিন্ডারে চাপ দেওয়া, গ্রাম দেওয়া, আয়তন দেওয়া। সো তাপমাত্রা বের করবো কেমনি, অবশ্যই আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান nRT। সো কোনো ঝামেলা নাই। সো এখানে বি সিলিন্ডারের জন্য, সো বি এর চাপ, বি এর আয়তন, তাহলে বি এর তাপমাত্রা বের হয়ে যাবে, আর বি এর মূল সংখ্যা আমরা এখান থেকে নিব। এই যে বি এর মূল সংখ্যা আমরা এখান থেকে বের করবো NB, ঠিক আছে। সো আসলে আমি তাপমাত্রা যদি বের করতে চাই তাহলে কি লিখবো আমরা, টি সমান সমান কি লিখবো, টিবি সমান সমান কি লিখবো, অলরেডি কিন্তু এই অঙ্ক আমরা একটু করে আসছিল। তাহলে কী হবে এখানে আমাদের যে পিভি পেলে পিবি ভিবি ডিভাইড বাই কী আসবে NB ইন্টু হচ্ছে আর। সো পিভি সমান NRT, সহজ কথা বি এর ক্ষেত্রে। তো তুমি কী করবে এখানে তাপমাত্রা বের করতে চাচ্ছ, তুমি জাস্ট মানগুলো বসাই দাও। চাপের মানটা দেখো তোমায় কত লেখা, চাপের মানটা লেখা আছে কত, দেখো বিতে চাপ হচ্ছে এত প্যাসকেল, প্যাসকেল এককে আসছে। সো প্যাসকেল এককে নিলাম, মাথায় রাখলাম প্যাসকেল এককে। সো 5 ইন্টু 10⁵ প্যাসকেল। ওকে, এবার ভি এর মানটা কত আছে 8 লিটার। 8 লিটার বসাইলেই কিন্তু অঙ্কটা ভুল হবে, কারণ তুমি একটু মনে করে দেখো যখন আমরা প্যাসকেলে নিতাম পি এর মান, আয়তন কিসে নিতে হইতো, মিটার কিউবে নেওয়া লাগতো, মনে আছে প্যাসকেল মিটার কিউব, প্যাসকেল মিটার কিউব। সো 8 কিন্তু নিলে হবে না, এর সাথে 10⁻³ গুণ করে মিটার কিউবে অবশ্যই নিতে হবে। এটাই কিন্তু আমাদের প্রয়োগ ছিল। এন এর মানটা কি, এন সমান হচ্ছে ডাব্লিউ বাই, সো আমরা কি লিখবো এখান থেকে, মূল সংখ্যা কত, এন সমান সমান কি লিখবো আমরা ডাব্লিউ ডিভাইড বাই এম। ডাব্লিউ এর মান কত, দেখো এটা হচ্ছে আমাদের ডাব্লিউ 5 গ্রাম আছে। সো 5 ভাগ হচ্ছে কত অক্সিজেন, তাহলে 32 গ্রাম, 2 গ্রাম সমস্যা নেই। আর আর এর মান কি নিব, অবশ্যই 8.314, কারণ প্যাসকেল মিটার কিউব হইলে আমরা আর এর মান কিসে নিতাম 8.314এই নিতাম। সো আশা করি শখটা তোমাদের মনে আছে। সো এই পুরোটুকু হিসাব করে ফেলো, দ্যাটস ইট। তো তোমার কিন্তু অঙ্ক এখান থেকে হয়ে গেছে, ঠিক আছে। এরকম পরটায় বলছে কি উভয় সিলিন্ডারের গতিশক্তি একই হবে কিনা। সো এটা আমাদের একটা কিন্তু ডান, এত কেলভিন এককই আসবে। আর ঘ নম্বর তোমাকে বলছে দেখো খুবই সহজ, গতিশক্তিতে কি প্রশ্ন আসছে যে উভয় সিলিন্ডারের গ্যাসের গতিশক্তি একই হবে কিনা। তুমি উভয় সিলিন্ডারের গ্যাসের গতিশক্তি বের করবা, কিভাবে বের করবা, 3/2 NRT বের করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু তাপমাত্রা একটা তুমি বের করছো আর আরেকটার মধ্যে তুমি খেয়াল করো পিভি দেওয়া আছে, তুমি সেই পিভি দিয়েও করতে পারো, সমস্যা নাই। তো তুমি এখান থেকে এক কাজ করে ফেলো, যে হচ্ছে এখান থেকে তুমি NRT দিয়েই করবা, তাপমাত্রা দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। তো তুমি এখানে লিখে ফেলবা ঘ নাম্বার।
সো আমি এখানে দুইটা সেগমেন্ট নিচ্ছি, দুই সাইডে দুইটা আমরা করব। সো আমরা এখানে করি আসো। সো আমার ফার্স্টে করি হচ্ছে এই যে বেরি করে ফেললাম আমরা, হ্যাঁ এটা আমরা বেরি করে ফেললাম। এই মানটা আমরা দেখি কত আসে। এই মানটা আমাদের আসে হচ্ছে, বের করি আমরা, এই 32 উপরে চলে যাবে। সো 32 গুণ হচ্ছে 5 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার 5, আরও গুণ হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এত ভাগ হচ্ছে 5 ভাগ হচ্ছে 8.314। এটা করলে আমাদের আসে হচ্ছে বেশ বড় মান আছে 3079, সেটা কেলভিন আমাদের আসে। সো এই হচ্ছে আমাদের এখানকার তাপমাত্রাটা হ্যাঁ 3079 এরকম কিছু একটা আসে। আমরা আরেকবার চেক দিতে পারি আমরা। সো মানটা কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আমাদের প্যাসকেল ছিল হচ্ছে এত। ওকে, 5 আমাদের এই জিনিস আমাদের এখানে আছে। ওকে, আর সাথে গুণ হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর গুণ হচ্ছে আরও 32 ভাগ হচ্ছে 5 ভাগ হচ্ছে 8.314। সো 3079, সো এটাই আসতেছে, এটা লিখি আমরা 3079 কিছু একটা 0.1 কেলভিন। সো আসছে তাই। সো তুমি এখানে কি লিখবা যে গতিশক্তি, সো বি গ্যাসের গতিশক্তি, সো বি গ্যাসের গতিশক্তি। সো দুই গ্যাসের গতিশক্তি জিজ্ঞেস করছে, তুমি লিখে ফেলবা এখানে বি গ্যাসের গতিশক্তি ইকেবি সমান কি লিখবা যে 3/2 nRT, কারণ তুমি এটার তাপমাত্রা অলরেডি জানো। সো মান বসাই দেওয়া, তুমি জাস্ট এখানে মানটা বসাই দাও, হচ্ছে কি 3/2 n এর মান। 3/2 n এর মান কত? n হচ্ছে কত 5 ডিভাইড হচ্ছে 32, আর r এর মান কত 8.314, আর t এর মান আমরা মাত্র পাইলাম এখান থেকে। সেই t এর মানটা আমরা এখানে বসাই দিব 3079.1। এই সব কিছু বসাই দিলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো কি বি গ্যাসের গতি শক্তি কিছু একটা। আর এই গ্যাসের তুমি খেয়াল করো, এই গ্যাসের ক্ষেত্রে তুমি দেখো, এই গ্যাসে হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে চাপও দেওয়া আছে, আবার আয়তনও দেওয়া আছে। সো তুমি কষ্ট করতে পারো মোল সংখ্যা বা হচ্ছে তাপমাত্রা বের করে নিয়ে, বা আমরা এটা দিয়ে করি যে হচ্ছে 3/2 PV এই গ্যাসের ক্ষেত্রে। সো এই গ্যাসের জন্য আমরা কি করলাম, এই গ্যাসের জন্য আমরা এটা বের করে ফেললাম। সো এই গ্যাসের জন্য কি করলাম, জাস্ট তুমি এখানে বসাই দাও ইকে এ। সো 3/2 পি এর মান কত দেখো লেখা আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর ভি এর মান কত 8 লিটার। 8 বসানো যাবে না, অবশ্যই মিটারে কিউব নিতে হবে 10 টু দি পাওয়ার -3। আর এগুলো তোমরা বসাই ফেলছি, সমস্যা নেই। ওকে, সো এইভাবেই তুমি কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারলা। এই দেখো গতিশক্তি চলে আসলো। সো খুবই কিন্তু সিম্পল আসলে। হ্যাঁ, সো তোমাকে বলছিল এখানকার গতিশক্তি একই হবে কিনা। সো দেখতে পাচ্ছ এখানে গতিশক্তি কি একই হচ্ছে না, আলাদা হচ্ছে। সো যেটাই হোক সমস্যা নাই, তুমি এখান থেকে বা যেটাই আসুক তুমি দেখাই দিবা যে এত জুল হবে। সো গতিশক্তির অঙ্ক হিসেবে তোমার আসতে পারে। এবার দেখি আমরা আরেকটা দেখি 24 সালের প্রশ্ন। যশোর বোর্ড 24-এ কি আসছে, একটা গ্রাফ থেকে দিছে, গ্রাফ দিয়ে বলছে কি আছে এখান থেকে বের করো। সো গ্রাফ দিয়ে বলে কীভাবে করবা, সো আমরা এটাও ট্রাই করি, দেখবা এটাও খুবই কিন্তু সহজই। বলছে চিত্রে 3 মোল গ্যাস, তো একটা ইনফরমেশন পাই গেলাম আমরা n = 3। সো অনেক কিন্তু আমরা এই লাইনগুলো পড়ি না, তখন কিন্তু ঝামেলা হয়। সো চিত্রে 3 মোল গ্যাসের পিভি লেখচিত্র দেখানো হয়েছে, এবি অংশে টি স্থির। তাহলে এখানে এবি অংশটা হচ্ছে টি স্থির, তাহলে এবি অংশটা কি সমষ্ণ প্রক্রিয়া। সো আমরা এতটুকু বুঝতে পারতেছি এবি অংশটা কি যে সমষ্ণ প্রক্রিয়া, টি স্থির। ভালো, এখন জিজ্ঞেস করছে গ নম্বরে বি বিন্দুতে গ্যাসের আয়তন নির্ণয় করো। বি বিন্দুতে গ্যাসের আয়তন, সো খেয়াল করো তুমি এ বিন্দুতে গ্যাসের চাপ হচ্ছে এটা, এবং এ বিন্দুতে গ্যাসের আয়তন হচ্ছে এইটা। তাহলে আমরা লিখে ফেলি এই জায়গাটার মধ্যে যে হচ্ছে পি এ। যেহেতু আমাদের আগে আমি সূত্রে লেখাই দিচ্ছি সরাসরি, যেহেতু সহজ আছে এটা। গ নাম্বারটা কি বলছে দেখো, বি বিন্দুতে গ্যাসের আয়তন। সো বি বিন্দুতে গ্যাসের আয়তন, এ আর বি বিন্দু তুমি যদি খেয়াল করো এটাই সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়া টি স্থির, যেহেতু হচ্ছে কি টি স্থির, তাই আমরা কি লিখবো, আমরা লিখতে পারবো কি এখানে যে পি এ ভি এ বিন্দুতে চাপ আয়তনের গুণফল আর বি বিন্দুতে চাপ আয়তনের গুণফল সমান হবে, বয়লের সূত্র। মান বসাই দিই আমরা। দেখো এ বিন্দুতে চাপ কত, যে এ বিন্দুতে চাপ হচ্ছে 4.8, এটা হচ্ছে এটিএম এককে লেখা আছে, এটিএম। আমি এটিএম বসাই, সমস্যা নেই। 4.8। আর আয়তন কত, এ বিন্দুতে আয়তন হচ্ছে 0.02 মিটার কিউব আছে, 0.02। সো 0.02। বি বিন্দুতে চাপ কত দেখো, এই যে বি বিন্দু, এই যে সেই বি বিন্দু। হ্যাঁ, বি বিন্দুতে চাপ কত 1.2। সো বসাই দিলাম এখানে আমরা 1.2। আর ভি
কত সেটাই আমাদের এখানে যে এখানে লেখা নাই এই মানটা চলে আসবে। সো ভিবি তুমি একটু খেয়াল করে দেখো এখানে গুণ করলে কত আসে, 4.8 গুণ হচ্ছে 0.02 ভাগ হচ্ছে 1.2, এটা আসে হচ্ছে 0.08 একক কি হবে মিটার কিউব। সো উত্তর খুবই সিম্পল, দেখছো কত সহজ প্রশ্ন দিছে, জাস্ট পারলে খুব সহজে পারা যায়। পরটা কি বলছে দেখো, বি ও সি বিন্দুতে, দেখো প্রশ্ন কি বলছে যে বি ও সি বিন্দুতে গ্যাসটির বেগ অভিন্ন হবে কিনা। সো এই বি বিন্দুতে তোমার কি লাগবে বেগ, তাহলে সিআরএমএস বের করবা, বি বিন্দুতে সিআরএমএস, ও সি বিন্দুতে, তো সি বিন্দুতে তোমার কি করতে হবে, সি বিন্দুতেও সিআরএমএস বের করতে হবে। তোমার কাজ হচ্ছে দুইটা, বি আর সিতে সিআরএমএস বের করো। সো বিতে দেখো তুমি আগে তাপমাত্রা বের করবা, সিআরএমএস বের করতে কি লাগে, এটা 3RT/m, সো তাপমাত্রা লাগবে। সো বি বিন্দুতে তাপমাত্রা পাবো কিভাবে, সো দেখো তুমি একটা কাজ করতে পারো, দেখো বি বিন্দুতে দেখো এই যে চাপ লেখা আছে, বি বিন্দুতে একটু আগে আয়তন পাইলা, তাহলে বিন্দু তাপমাত্রা পাবা, কারণ আমরা জানি হচ্ছে কি পিভি সমান এনআরটি। সো আমরা জানি হচ্ছে পিভি সমান হচ্ছে এনআরটি। সো টি সমান সমান কি হবে, টি সমান সমান হবে হচ্ছে পিভি ডিভাইড বাই হচ্ছে এনআর। পি এর মান কত বি বিন্দুতে, সো আমি বি বিন্দুতে যাচ্ছি, যে সব কিছু বি বিন্দু নিব আমরা। সো বি বিন্দুতে চাপ দেখো, বি বিন্দুতে চাপ হচ্ছে 1.2, আর বি বিন্দুতে আয়তন কত মাত্র পাইলাম আমরা ভিবি, এই যে ভিবি পিবি, সো কত আমাদের এখানে 0.08। এন কত দেখো লেখা আছে 3 মোল গ্যাস, সো এর মান 3 মোল গ্যাস। কিন্তু খেয়াল করো এখানে একটু ঝামেলা আছে, আমরা কিন্তু ঠাস মান বসালে হবে না, চেঞ্জ করতে হবে, কারণ এখানে আছে PATM এ আর এখানে আছে হচ্ছে মিটার কিউবে। আর এর মান কিসে নেব, তুমি মনে করো আর এর মানটা নিলা হচ্ছে এরকম যে 8.314 তুমি নিতে চাইলা, আচ্ছা নিলা সমস্যা নেই। সো আর এর এই মান নিলে তুমি একটু মনে করে দেখো, আর এর মান যখন তুমি 8.314 নাও তখন চাপ নিতে হয় প্যাসকেলে আর আয়তন নিতে হয় হচ্ছে মিটার কিউবে। মিটার কিউবে তো আছে, তো প্যাসকেলে তো নেই নাই, সো প্যাসকেলে নিতেই হবে। সো এইটাই কিন্তু তোমাকে প্রয়োগ করতে হবে পরীক্ষার হলে। আমরা এখানে কী করবো, আমরা এখানে একটু মুছে দিয়ে সুন্দর করে লিখি, আমাদের এখানে চাপটা কত হবে, আমাদের এখানে চাপটা হবে 1.2 ATM ছিল, সাথে আমরা গুণ করে দিব 10⁵, কারণ আমরা জানি ATM এর সাথে 10⁵ গুণ করলে প্যাসকেল হয়। আর এখানে আয়তন কত আছে 0.08, তো সেটা নিতে পারলাম, সমস্যা নেই। এখন সব ঠিকঠাক, এখন তুমি এখান থেকে তাপমাত্রাটা পেয়ে যাবে, এই বিন্দুর তাপমাত্রাটা পেয়ে যাবে, যা আসে আসুক সমস্যা নেই। সো 1.2 × 10⁵ গুণ হচ্ছে 0.08 ভাগ হচ্ছে 3 ভাগ হচ্ছে 8.314, আসে হচ্ছে 384.8, আসে হচ্ছে 384.8 এত কেলভিন। তাহলে বি বিন্দুতে তাপমাত্রা জানো, সো বি বিন্দুতে তাপমাত্রা জানো, এখন বাকিটুকু তো সহজ। তাহলে বি বিন্দু সিআরএমএস কি লিখবা, যে সিআরএমএস, তবে খেয়াল করো সিআরএমএস বের করবো 3RT/m, এখানে গ্যাসের নাম কিন্তু বলা নেই, আণবিক ভর পাবো কীভাবে, সো আমরা এখানে বের করবো না, সো আমরা অনুপাত করবো। সো আমরা আগে সি বিন্দুর কথা বলছে, সি বিন্দুতেও আমরা কি করবো তাপমাত্রা বের করবো, এখানেও তাপমাত্রাটা আমাদের বের করতে হবে, যে সি বিন্দুতে তাপমাত্রা কত সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে বিসি প্রক্রিয়াটা খেয়াল করো, বিসি দেখো এখানে সোজা দাগ দিচ্ছে, মানে কি আয়তনটা স্থির, এখানে আয়তন যা, এখানে আয়তন তা, এখানে আয়তন তা, আয়তন স্থির। তাহলে আমরা লিখি সি বিন্দুতে আয়তন স্থির, বিসিতে আয়তন স্থির, বিসিতে ভি স্থির, ভি স্থির। আমরা জানি ভি স্থির হলে কি হয়, পি আর টি সমানুপাতিক হয়, এবং এখান থেকে আমরা লিখতে পারি সূত্র এরকম যে হচ্ছে পিবি বাই হচ্ছে পিসি সমান সমান টিবি বাই হচ্ছে টিসি, সমানুপাতিক, মনে আছে P2/P1 সমান T2/T1, সেইটাই লিখলাম। সো আমরা এখান থেকে লিখবো হচ্ছে টিসি এর মানটা আমার দরকার, তো সেখান থেকে আমরা লিখে ফেলি আসো এখানে টিসি। তো টিসি সমান সমান কী করবো আমরা, এখানে টিসি বের করতে চাইলে কী করবো আমরা, টিসি আমার দরকার, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা যে PC/PB গুণ হচ্ছে কত টিবি। তো এই মানগুলো একটু বসাই দাও, এখানে হচ্ছে টিসি, পিসি এর মান কত, পি বিন্দুতে দেখো চাপ কত, সি বিন্দুতে চাপ কত 0.6, সো 0.6 আমরা নিলাম এখানে। আর বি বিন্দুতে কত, বি বিন্দু হচ্ছে 1.2, এখানে কোনো একক চেঞ্জ না করলে হবে, কারণ কাটাকাটি চলে যাবে। আর টিবি কত একটু আগে পাইছি আমরা 384.8 কেলভিন। সো এখানে তুমি যদি একটু হিসাব করে নাও, 384 ইন্টু 0.6 ভাগ হচ্ছে 1.2, 192.4, এখানে মানটা আমাদের আসে হচ্ছে 192.4। সো এখানে আমি এখানে লিখে নিচ্ছি যে এই মানটা আমাদের কত আসে,
টিসি সমান সমান আসে 192.4 কেলভিন। সো এবার তুমি কিভাবে এটা সমাধান করবা? তোমাকে বলছিল কি বের করতে, সিআরএমএস বের করতে। তুমি কি লিখবা যে সিআরএমএস আমরা জানতাম সরাসরি √T, একই গ্যাস যেহেতু তাহলে √T সমানুপাতিক। আমরা লিখবো এরকম যে সিআরএমএস কোন বিন্দু, যে হচ্ছে বি বিন্দু, সিআরএমএস বি ডিভাইডেড বাই হচ্ছে কি সিআরএমএস সি বিন্দুতে। তাহলে সেই সূত্র কি হবে, √, কি লিখবো আমরা যে টিবি বাই হচ্ছে √TC। এই মানটা বের করো। টিবি এর মান কত, যে 384.8 আর 192.4। তাহলে লিখে নিচ্ছি আমরা 300.8 আর 192.4। সো এখন আমরা কি করবো, এখান থেকে আমরা একটু ভাগ করে দেবো। তো ভাগ করে দিয়ে আমরা এত 384.8 ভাগ 192.4, এটা করলে আমাদের আসে 2, এটা করলে আমাদের আসে হচ্ছে 2, আর উপরে রুট আছে, সো √2। সো আমাদের এখানে আসছে সিআরএমএস বি, এটা ভাগ আছে দিকে সে গুণ হয়ে যাবে, সেটা হবে কত, সিআরএমএস সি। তার মানে হচ্ছে দেখো এরকম হবে, সমান হবে না বরঞ্চ এরকম হবে, যে এরকম √2 গুণ হবে আর কি। হ্যাঁ, সো এটাই আমরা এখানে লিখলাম যে সিআরএমএস, এটা ছিল বি বিন্দু, সিআরএমএস বি সমান কি হবে, সিআরএমএস √2 ইন্টু সিআরএমএস সি। তো তুমি কিন্তু এভাবে বের করে ফেলতে পারো, অঙ্কগুলো আসলে তাহলে গতিশক্তি সিআরএমএস দিয়ে এরকমভাবেই আসবে। সো তুমি এরকমভাবে দেখো আরও তুই একটা অঙ্ক আছে, তুমি সেম একইভাবে করে ফেলতে পারো। এখানেও সেম একটা অঙ্ক আছে, বরিশাল 24-এ আসছে। সো এখানেও দেখবা তুমি একই রকম কথাই করতে হবে। সো আমি এটাও তোমাকে করে হেল্প করছি 24 সালেগুলা, কিন্তু বাকিগুলো দেখো তুমি, যে এখানে দেখো যে হচ্ছে না একটি, বুঝতে পারতেছো, একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি বের করতে বলছে, সেটা তুমি বের করতে পারবা। তাহলে বলছিল যে পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর বাকি অর্ধেক গ্যাস মানে হচ্ছে এটার সমান হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সো এটাও সেম আমরা গতিশক্তি সিআরএমএস এগুলোর মতোই, এটাও প্রাথমিক অবস্থায় অক্সিজেনের গতিশক্তি, এবং বলছে যে উদ্দীপকের শিক্ষকের মন্তব্য সঠিক ছিল কিনা। উদ্দীপকের শিক্ষকের মন্তব্য ছিল গ্যাসের আয়তন ও বর্গবেগের বর্গমূল উভয় হ্রাস পায়। আমরা কি করছিলাম যে পূর্বে আয়তন ছিল এত, আমরা পরবর্তীতে এই তাপমাত্রা 27 থেকে এসটিপিতে নিয়ে গেছিলাম। সো তাপমাত্রা এসটিপিতে নিয়ে গেলে এরকম আমাদের আয়তন এবং সিআরএমএস এগুলো চেঞ্জ হয়। তো সেগুলোই বের করে জাস্ট দেখাইতে হবে। আচ্ছা, তো তার আগে আমরা এই অঙ্কটা একটু করে আসো। এই অঙ্কটা কী বলছে তুমি একটু খেয়াল করো। হ্যাঁ, তো কী বলছে দেখো, সো উদ্দীপকটা তুমি আগে দেখো। বলছে এই হচ্ছে একটা পাত্র, এই পাত্র বি পাত্র, দুই পাত্রের কি দেখো দৈর্ঘ্য সেম, এ ও বি ঘনক আকৃতির দুইটা পাত্র, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। উভয় পাত্রে গ্যাসের চাপ এত, চাপ সেম। এখন জিজ্ঞেস করছে তাপমাত্রা স্থির রেখে এ পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে পরিবর্তিত চাপ কত। তাপমাত্রা স্থির রাখছে মানে কি, তার মানে কি তাপমাত্রা স্থির, তাহলে আবারও বয়েলের সূত্র। তাপমাত্রা স্থির মানে কি, বয়েলের সূত্র। তাপমাত্রা স্থির হলে তাহলে আমরা কি লিখবো, তাপমাত্রা স্থির হলে কি লিখবো যে P1 V1 সমান সমান কি P2 V2। কোন পাত্র নিয়ে কাজ করতে বলছে, এ পাত্র। সো এ পাত্রের প্রথমে চাপ কত ছিল তুমি খেয়াল করো। প্রথমে চাপ ছিল দেখো 24 × 10⁵, ওইটাই ছিল প্রথমে, দুজনেরই সেম ছিল 24 × 10⁵। আয়তন কত ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি ঘনক আকৃতি। সো এর আয়তন কি হবে, এ কিউব, আমরা জানি ঘনকের আয়তনের সূত্র। আর এর মান কত, বাহুর মানটা 20 সেন্টিমিটার, তার মানে কত 0.2 মিটার, কিউব করে দিব। তো 0.2কে কিউব করলে কি 0.2 0.8 এরকম আসে। সো এখানে আমাদের সেই মানটাও লিখে নিই আমরা, যে আয়তনটা কত ছিল পূর্বে 8 × 10⁻³ ইকুয়াল টু চাপ কত সেটা জিজ্ঞেস করছে, পরিবর্তিত চাপ কত হবে, V2 কত, V2 কি করছে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে। সো বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে আয়তন কি হবে, এটা হচ্ছে V1 ছিল। সো এখন আয়তন কি হবে, এখন বাহুর দৈর্ঘ্য অর্ধেক করলে হচ্ছে এ কিউব, তাহলে বাহুর দৈর্ঘ্য তো 0.2 ছিল, ভাগ আরও 2 অর্ধেক করছি, আবার উপরে কিউব করে দিচ্ছি, কেমন যে এ কিউব বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে দেখো P2 এর মানটা সুন্দর মতো চলে আসলো, যে চাপটা কত, এত প্যাসকেল আসবে। শেষ, জাস্ট এতটুকু সহজ ছিল, কিন্তু গ নাম্বারগুলো সহজ ছিল। ঘ নাম্বারটা কি বলছে দেখো, এ ও বি উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় সিআরএমএস বেগের মান সমান হবে কিনা। সো এ ও বি উভয়ের প্রাথমিক অবস্থা মানে এটাও 20 আছে, এটাও 20 আছে, প্রাথমিক অবস্থায় সিআরএমএস সমান হবে কিনা। আমার কাজ হবে এটার সিআরএমএস এগুলা বের করা, বা অনুপাত বের করা, ঠিক আছে। সো খেয়াল করো, একটার মধ্যে আছে হচ্ছে অক্সিজেন গ্যাস, একটার মধ্যে আছে হাইড্রোজেন গ্যাস। সো অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে তুমি কি করবা, একটার মধ্যে অক্সিজেন গ্যাস আছে কিনা হাইড্রোজেন গ্যাস আছে। তোমার কাজ হবে যে এরকম, যে
এখান থেকে তাপমাত্রাটা বের করে নিয়ে আসা, কারণ তাপমাত্রা পারলেই তুমি বাকিটা জিনিস বের করতে পারবা। সো এই পাত্রে তাপমাত্রা বের করবো এবং বি পাত্রে আমরা সেম একইভাবে তাপমাত্রা বের করবো। সো আসলে আমরা ট্রাই করি। হ্যাঁ, সো এই পাত্রের তাপমাত্রা, সো এই পাত্রের তাপমাত্রা নাম দিলাম হচ্ছে আমরা TA। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা জানি PV সমান হচ্ছে nRT। তো PV সমান হচ্ছে nRT। সো আমার T দরকার। সো T সমান কি হবে আমাদের? এরকম হবে যে PV বাই হচ্ছে nR। সো এই পাত্রের মান বসাবো আমরা। সো এই পাত্রে যে মান আছে সেই মানগুলো আমরা বসানোর চেষ্টা করি। দেখো P তো লেখা আছে যে উভয় এর চাপ ছিল হচ্ছে এত, এখানে বসাই দিচ্ছি আমরা 24 ইন্টু 10⁵। V কি ছিল আমাদের? যে এই যে 0.2 কিউব, তাহলে 0.2 কিউব এটাই লিখে রাখতেছে। PV শেষ। এবার nRT, n কত ছিল? n দেখো এখানে W/m, এখানে W লেখা আছে 16 গ্রাম। সো আমরা জানি n সমান W/m। সো W এর মানটা 16 আর গ্যাসের নাম কি? এই যে O2, তাহলে হচ্ছে 32 হচ্ছে আমাদের 32। আর R এর মান কত? 8.314। ঠিক আছে, তো টি পাই গেল। এখন তোমার বাকি কাজ খুবই সহজ। তুমি এখান থেকে CRMS, এর কার ক্ষেত্রে? এই পাত্রের ক্ষেত্রে। সো এই পাত্রের CRMS তুমি বের করবা। তো কি লিখবা? √3 RT ভাগ m। সো TA জানো, এখানে m জানো, এখান থেকে কিন্তু CRMS বের হয়ে আসবে এত মিটার পার সেকেন্ড। একটা লাইন বলছিল যে বি পাত্রেও সেম ভাবে তোমাকে বের করতে হবে এবং বির মান সমান কিনা দেখতে হবে। সো একটা বের করলাম। সো তুমি একইভাবে লিখবা বি পাত্রের ক্ষেত্রে তাপমাত্রা, হচ্ছে কত? TB। সো এখানে তুমি লিখবা যে টি কি হবে, TB সমান কি হবে? এই যে PV বাই হচ্ছে কত? nR। আবার মান বসাও যে PV বাই হচ্ছে nR। P এর মান কত? সেই একই মান 24 ইন্টু 10⁵, এটাই বলছিল। V এর মান কত? V এর মানটা দেখো 20 সেন্টিমিটার, মানে সেম 0.2 কিউবই হবে, তাহলে যেহেতু ঘনক কিউব করে দিলাম। nR, n এর মান কত? এখানে n দেখো সেম 16 গ্রাম, আর হাইড্রোজেন তার মানে 16W/2, কারণ কি আণবিক ভর হচ্ছে 2 হাইড্রোজেন। আর R এর মান কত হবে? 8.314 হবে। সো বুঝতেই পারতেছো এখানে একটা তাপমাত্রা চলে আসবে। তারপর তুমি আবার লিখবা যে সেম একইভাবে যে CRMS, এটাও তুমি লিখবা কি যে CRMS। এটা কার? এটা B এর। হ্যাঁ, এটা B এর CRMS। এখানে সেম একইভাবে লিখবা সূত্র, যে 3RTB ভাগ হচ্ছে m। আর m এর মান কিন্তু অবশ্যই কি এখানে কিন্তু অবশ্যই কেজিতে, মনে আছে? এখানে তুমি খালি কিন্তু অক্সিজেন দেখে 32 লিখলে হবে না, 32/1000। এখানে শুধু 2 লিখলে হবে না, 2/1000, অবশ্যই কেজিতে। সো এখানেও তুমি CRMSটা বের করবা সেম একইভাবে। বের করে দেখবা এইখানকার মান আর এইখানকার মান দুইটা সমান আসছে কিনা। সমান আসলে সমান, নাহলে সমান হবে না, এরকম। দ্যাটস ইট। সো এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি প্রত্যেকটা। দেখছো এই 24-এ কিন্তু এই 3টা প্রশ্ন আসছিল। সো এই 3টা কিন্তু আমরা এখান থেকে করে ফেললাম খুব সহজে, কোনো রকম হ্যাসেল ছাড়া, একদম ইজি। সেম একইভাবে এই কুমিল্লা বোর্ড 23-এর এইটা তুমি একটু প্র্যাকটিস করবা। সেম একটা অণুর গতিশক্তি বের করতে বলছে 3/2 kT। তারপরও এখানে একটা আছে, এটা কোন বোর্ড নামটা লেখা নেই, একটু চেক করতে পারো। এটাও করে ফেলবা প্র্যাকটিস। আর এটা তো আমরা আগেই দেখছিলাম আমাদের হয়ে গেছে, এটাও আমাদের আগে কিন্তু হয়ে গেছিল। সো এইভাবে কিন্তু করে ফেলতে পারো। এখানে তোমাকে বলছিল দেখো আরেকটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে এখান থেকে আর 2টা প্রশ্ন আছে। দেখো এই 2টা প্রশ্ন পারা যায় কিনা, হিন্টস দিয়ে দিচ্ছি আমি। বলছে দেখো CRMS-এর প্রশ্নগুলো কীরকম হয় তুমি আইডিয়া রাখো, তুমি যেন করতে পারো। 2টা পাত্র আছে, বলছে এই পাত্রে 30 গ্রাম, সি এত, তাপমাত্রা এত, নাইট্রোজেন গ্যাস বলছে সিলিন্ডারের রক্ষিত গ্যাসের তাপমাত্রা কত? দেখো সিলিন্ডার যে গ্যাস আছে, সিলিন্ডার, এর তাপমাত্রা কত? সো তাপমাত্রা বের করবা কীভাবে? CRMS দেওয়া। তো তুমি লিখবা আমরা জানি CRMS সমান √3 RT ভাগ হচ্ছে m। এটা মানে হচ্ছে কত? CRMS। সো CRMS এর মান দেওয়া আছে, তুমি জানো নাইট্রোজেন, m জানো, তাহলে এখান থেকে খুব ইজিলি T বের হয়ে আসবে, কোনো সমস্যা নাই। তো ধরতে পারতেছো কিনা প্রশ্ন? ধরতে পারতেছো কিনা? তো নিজে কমপ্লিট করবো, ধরতে পারতেছো কিনা? কোন গ্যাসের গতিশক্তি বেশি? খুবই সিম্পল, আমরা কি করব? এই 2 গ্যাসেরই আমরা গতিশক্তি বের করব। কোন গ্যাসের গতিশক্তি বেশি? তাহলে আমরা এই মনে করে ধরলাম এটা হচ্ছে 1, চিত্র 2। সো সূত্র কি লিখবো? গতিশক্তি 3/2 nRT, 3/2 nRT। হ্যাঁ, সো এখানে দেখো কি লিখবা? সো এখানে সেম একই রকম, যে হচ্ছে কত? 3/2, n এর মান কত? এই দেখো W লেখা আছে 30। সো 30 ভাগ কত আসবে? m, নাইট্রোজেন কত? 28, সাথে হচ্ছে RT। সো R এর মান বসাই দিব 8.314, আর T এর মান এই যে মাত্র এখান থেকে পাইছি সেটা বসাই দিব। সেম একইভাবে আবারও দ্বিতীয়
হ্যাঁ, আবারও তুমি লিখে ফেলতে পারবে এখানে। আবার দেখো ওই দ্বিতীয় পাত্রের জন্য সেম, যে 3/2 nRT। এখন ভাববা এটা তাপমাত্রা কত? দেখো এটাই কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যাবে। তাপমাত্রা এখানেও টি, তাপমাত্রা ইকুয়াল টু টি, তাহলে দুইটাই তো টি, T1 T2 তো লেখে নাই, মানে দুইটা সেম। তাহলে এই তাপমাত্রাটা আসলে কী হবে এখানেই তুমি বসাবা। সো বাকিটুকু সেম। এন এর মানটা 48 আছে, W/M করবো না, একটু কার্বন ডাইঅক্সাইড আছে, সেটাও সেমভাবে করবো এবং দেখবো কার গতিশক্তি বেশি আসে। সো এভাবে তুমি চাইলে করে ফেলতে পারবা। এটাও সেম ছিল যে প্রথম সিলিন্ডার গ্যাসের আয়তন কত, পিভি সঙ্গে এনআরটি দিয়ে তুমি আয়তন বের করে ফেলবা, আর গতিশক্তি নির্ণয়পূর্বক তুলনা করো। এই যে এইটা একটা ভালো কথা, গতিশক্তি নির্ণয়পূর্বক তাপমাত্রার তুলনা করো। তা তুমি গতিশক্তি বের করবা দুইটা পাত্রে, ইকে 1 ইকে 2। মনে রাখবা ইকে বেশি হলে, কথা লিখে দিচ্ছি আমি, ইকে যার বেশি তার তাপমাত্রা বেশি, যার ইকে বেশি, যার ইকে বেশি তার তাপমাত্রা বেশি, তার তাপমাত্রা বেশি, যার ইকে বেশি তার কি বেশি, তাপমাত্রা বেশি। সো এইভাবে কিন্তু তুমি বের করে ফেলতে পারবে এই টাইপগুলো। সো আশা করি বুঝতে পারতেছো যে কিভাবে এই গতিশক্তি সিআরএমএস দিয়ে এই জাস্ট এইগুলাই ঘুরে বেঁচাই দিবে। সো আশা করি পরীক্ষা আসলে খুব সুন্দর মতো এখান থেকে উত্তর করে ফেলতে পারবা। এই দিনাজপুর বোর্ড 17টাও আমরা করে ফেলবো। এই যে আবদ্ধ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো, এটা আমরা নেক্সটে শিখবো, সমস্যা নেই। গতিশক্তিটা তুমি এখান থেকে দিনাজপুর বোর্ডেরটাও করে ফেলবা, কোনো সমস্যা নেই। সো আশা করি একটা কমপ্লিট আইডিয়া পেয়ে গেছো যে কীভাবে এই গতিশক্তি সিআরএমএস অঙ্কগুলো করবো। এখন কিছু অঙ্ক তোমাকে নিজে হাতে কলমে করে রাখতে হবে, কারণ যতই আমি করাই দিই, তুমি যদি নিজে হাতে কলমে না করো, পরীক্ষা হলে গিয়ে তোমার কাছে একটু কনফিউজড তুমি হয়ে যাবা। সো এই ব্যাপারটা মাথায় রেখে একটু হাতে কলমে করবো। ইনশাল্লাহ বুঝতে পেরেছো কিনা কমেন্টে অবশ্যই জানাও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে জানাবো, অবশ্যই বন্ধুদেরকে জানিও। সবার জন্য শুভকামনা রইল, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।